শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর যেমন বলেছিলাম ঠিক সেভাবেই রাত 9টায় শুরু হয়ে গেল ভূত এফএম। আজকে ঈদের দিন, সো একটু অস্বস্তি লাগছে হুট করে এরকম ভয়ের ঘটনা শুরু করে দেওয়ার জন্য। তাই আমরা আগে ঈদটাকে সেলিব্রেট করবো, তারপরে ধীরে ধীরে গল্পের দিকে যাবো। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গান শুনতে হবে। আর ঈদের দিনে একটা গানই সবসময় মনে আসে, 30টা দিন রোজা রাখার পরে একটা গানই মনে আসে, অমন রমজানের ওই রোজা শেষে এলো খুশি। চলুন শুনে আসি সেই গানটি, এবং তারপরে ফিরে আসবো ভূত এফএম এর সমস্ত সেলিব্রিটিদের নিয়ে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ঈদ মুবারক সবাইকে। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। এবং ঈদের দিন বলেও কোনো ক্ষমা নেই, আজকে বিশেষ করে ঈদের দিনের জন্যই ভূত এফএম আবার শুরু হলো একটু অন্যভাবে। এবং আজকে যারা রেগুলার আমাদের গেস্ট আসেন, তারা আসেননি, বরং যারা আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তারা আপনাদের প্রিয় সব তারকা, তারা এসছে আজকে, এবং তারা তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবেন। আর সবার জীবনেই আসলে এই ঘটনাগুলো ঘটে, কম বেশি সবার জীবনে। আমি সবসময় একটা জিনিস মনে করি যে আমার বাসা থেকে বের হয়ে আমার প্রথম যে লোকটার সঙ্গে দেখা হবে, সেই লোকটাকে যদি আমি জিজ্ঞেস করি, সেই মানুষটাকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা আপনি ভয় পেয়েছেন কখনো, তিনিও একদম নিশ্চিত আমাকে উত্তর দেবেন, হ্যাঁ পেয়েছি। তো প্রত্যেকের জীবনে ভয় পাওয়ার কোনো কোনো একটা অভিজ্ঞতা অবশ্যই 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 আছে। কেউ তার নানা রকমের ব্যাখ্যা দিতে পারেন, হয়তো কেউ ব্যাখ্যা দিতে পারেন না। কেউ হয়তো বলতে পারেন আসলে ব্যাপারটা এরকম ছিল না, ব্যাপারটা ওই রকম ছিল। আবার কেউ বলতে পারেন যে আসলে হয় কি যে আসলে মনে হয় কিছু একটা আছে, নাহলে এরকম হবে কেন। সো এক এক ভাবে এক একজন ব্যাখ্যা দিয়ে থাকেন। আপনারা এসএমএস করবেন অবশ্যই আমাকে, এবং এসএমএস করে আপনাদের ব্যাখ্যাগুলো, যে কোনো ধরনের ঘটনার ব্যাখ্যাগুলো আপনারা দিতে ইচ্ছে করলে দিতেই পারেন। আপনাদের জীবনের সাথে, আপনাদের জীবনের সাথে যে ঘটনাগুলো ঘটেছে বিশেষ করে সেগুলো তো ব্যাখ্যা আপনারা দাঁড় করাতেই পারেন। আবার অনেক সময় আপনারা জানাতে পারেন আমাদের কি ঘটে, আপনাদের সাথে রেগুলার কি ধরনের ঘটনা আপনারা সম্মুখীন হচ্ছেন। আমাদের এসএমএস করার নিয়মটি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশন যান, সেখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর বিশেষ করে যারা পরবর্তী যে ভূত এফএম সেখানে উপস্থিত থাকতে চান, আজকে তো ঈদ, এর পরের ভূত এফএম যারা উপস্থিত থাকতে চান তারা আমাকে অবশ্যই 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 ইমেল করবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আসলে হয় কি যে এই ঈদের সময় আমরা সবাই ঢাকা শহরটা ছেড়ে দেশের বাড়িতে চলে যাই। তো এটাতে দুটো জিনিস ঘটে। একটা জিনিস হচ্ছে যে পুরো ঢাকা শহরটা ফাঁকা হয়ে যায়, এবং পুরো ঢাকা শহরে, এই ফাঁকা শহরে হাঁটতে গিয়ে, চলতে গিয়ে, উঠতে গিয়ে, বসতে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হতেই পারেন। সো যতবারই ঈদ আসে, যতবারই শহর ফাঁকা হয়, ততবারই আমি বেশ আশাবাদী হয়ে পড়ি যে এই যে ঘটনা ঘটবে, এবং সেই ঘটনাগুলো নিশ্চয়ই আমি জানতে পারবো। ঘটনাগুলো যাদের সাথে ঘটে তাদের নিশ্চয়ই এই ঘটনাতে আমার মতো এরকম আনন্দ লাগে না, তাদের নিশ্চয়ই অনেক ভয়ই লাগে। বাট আমার আনন্দ লাগে যে এগুলো আমি আবার আপনাদের সাথে শেয়ার করতে পারবো, মানে আপনাদের স্বার্থেই কিন্তু। আবার আরেকটা জিনিস ঘটে, সেটা হচ্ছে ঢাকা শহর ছেড়ে এই সময় সাধারণত আপনারা প্রিয়জনকে দেখতে বা প্রিয়জনের সাথে ঈদ করতে আপন জনের কাছে চলে যান, আপন জনের সাথে ঈদ করতে বা ঈদের খুশিটা ভাগ করে নিতে। সো সাধারণত দেখা যায় যে অনেকেই গ্রামের বাড়িতে যান, এবং গ্রামের বাড়িতে এই ব্যাপারগুলো আরো অনেক বেশি ঘটে। আর সেই সাথে যারা এখন গ্রামের বাড়িতে আছেন, ঢাকা শহরের বাইরে বিভিন্ন জায়গায় আছেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেটের বাইরে যারা আছেন, এবং যারা অচিরেই আবার শহরে ফিরে আসবেন, তাদের কাছে অনুরোধ থাকলো যে গ্রামে আপনারা যারা এখন যে গ্রামটাতে আছেন বা যেখানে আছেন সেখানে মানুষজনকে জিজ্ঞেস করুন যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। কারণ জীবনে, মানে কারণ এই ঘটনাগুলো শুধু যে আপনার সাথেই ঘটতে হবে এমন কিন্তু কোনো নিয়ম নাই। মানে এই ঘটনাগুলো অন্য কারোর সাথে ঘটেছে, আপনি এসে বর্ণনা করছেন, তাহলে কিন্তু হবে। সো সেই সমস্ত ঘটনাগুলো আমাদের ইমেল করে জানিয়ে দিন। স্টুডিওতে উপস্থিত থেকে যদি আপনি শেয়ার করতে চান তাহলে আরো ভালো, লিখে ফেলুন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আর দেরি করবো না, চলুন আমরা ঘটনায় চলে যাই। আর আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে যারা ঘটনা বলবেন বা এইখানে উপস্থিত থেকে আপনাদের সাথে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, তারা সবাই সেলিব্রিটি। আর এই মুহূর্তে আমার সামনে যিনি উপস্থিত আছেন, তার প্রত্যেকটা কাজ তো আমার ভালো লাগে, সেই সাথে সবচেয়ে বেশি ভালো লাগে যতটুকু মিশেছি মানুষ হিসেবে, তিনি অসাধারণ একজন মানুষ। মানুষটা তো ওকে। সো আমার সঙ্গে রয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, এবং আমাদের সবার প্রিয় ফারুকী ভাই। ফারুকী ভাই না, সাক্ষাৎ ভূত। আমি তো ভাবছি যে আজকে আপনি বললেন যে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আছেন, আচ্ছা, সেই অতিথির নাম হচ্ছে ভূত। আজকে সরাসরি ভূত এসে হাজির। সরাসরি ভূত এসে হাজির, একদম। আমার কাছে যেটা মনে হয় যে আমি কয়েকটা কোশ্চেন আগে করি, সেটা হচ্ছে, আচ্ছা সবাইকে তো আগে ঈদ মোবারক জানাবেন বলতে। ঈদ মুবারক। ওকে, ভূতদের পক্ষ থেকে। ভূতদের পক্ষ থেকে। ফারুকী ভাই, আপনি ঢাকাতে একটা শহরে, ঢাকা শহরে বড় হয়েছেন, এবং তখন ঢাকা শহরটা অনেক ফাঁকা ছিল, এবং তখন নাকি অনেক প্যারানর্মাল অনেক কিছু ঘটতো। তো জীবনে প্রথম ভয় পেয়েছিলেন কবে, এটা মনে আছে যে মনে?
প্রথম প্রথম বুঝতে শুরু করেছেন এরকম কিছু? ছোটবেলায় তো আমার স্কুল ছিল তেজগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল ফার্মগেটে। তো আমাকে টাকা দেওয়া হতো রিক্সা করে যাওয়ার জন্য। তো আমি টাকা মারার জন্য হেঁটে যেতাম, এবং হেঁটে যেতাম হচ্ছে গিয়ে স্টেশন দিয়ে রেল লাইন ধরে। আচ্ছা। তো ওই সময় তো ঢাকায় লোকজন একদমই কম ছিল, ফলে অনেকগুলো মালগাড়ি যখন রাখা থাকতো তার ফাঁক দিয়ে যখন আমি যেতাম, তখন সত্যি ভূতের ভয় পেতাম কিনা জানি না, তখন নিজের পায়ের খসখসে শব্দ শুনলেই মনে হতো যে অন্য একজন বোধহয় আসছে। ফলে ওইটা আমার জন্য খুবই ভীতিকর একটা অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার মনে হয় ওই থ্রিলটা পছন্দ করতাম। কারণ নাহলে আমি একদিন ভয় পাওয়ার পর পরদিন আবার কেন ওই রাস্তা দিয়ে গেলাম, সবসময় তো যেতাম। সত্যি একদম ওইটাই সত্যি। বোধহয় আমার ভয়ের আদি মানে মেমোরি আর কি। আচ্ছা, আর এমনিতে আমি আমি ঠিক জানি না যেটার সাথে কোনো মানে সম্পর্ক নাই, তারপর একটা ইলিউশন তৈরি হয়েছিল। আমি যখন দেখছিলাম আপনার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মুভি, যখন দেখা যায় মা মেয়ের সাথে আবার দেখা করে, একটা অদ্ভুত একটা ইলিউশন তৈরি হয়েছিল। ঠিক সেটা আমি বলবো না যে প্যারানর্মাল কিছু বা ইয়ে, সাররিয়ালিস্টিক এটা। অদ্ভুত একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত ব্যাপারে কি আপনার এমনিতে কোনো সময় আগ্রহ ছিল, এই সমস্ত প্যারানর্মাল ব্যাপার স্যাপারে? আমার প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে সত্যিকার অর্থে ছোটবেলায় আগ্রহ ছিল। এরপরে আসলে আমি অনেক বেশি সাররিয়াল পোয়েট্রি আর পেন্টিং এর ভক্ত হয়ে উঠলাম। আচ্ছা। ফলে এটা ঠিক প্যারানর্মাল না, এটা সাররিয়াল আসলে, আই মিন অ্যাজ উই অল নো, যেটা রিয়েল না, কিন্তু এটা রিয়েলের চেয়ে অন্য কোনো কঠিন একটা ফিলিং দেয়, অনুভূতি দেয়, বা অন্য নতুন চিন্তার জন্ম দেয়। আর প্যারানর্মাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে যেটা হচ্ছে, ছোটবেলায় ভূতের ভয় পেতাম, এটা সত্য কথা, সব বাচ্চারাই পায়। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমি সবসময় গর্ব করে বলি যে আমার শৈশবের কোনো কিছু হারায়নি। আমার শৈশবের আড্ডাবাজি, শৈশবের সেই হাসি, সেরকম আমি সেরকম ভাবে এখনো আছি, এরকম ভাবে মানুষের সাথে মিশি, এরকম ভাবেই চলাফেরা করি, এবং আমি প্রার্থনা করি আমার এগুলো যেন না হারায়, 60 বছর বয়সে যেন আমি শিশু শিশু থাকতে পারি। কিন্তু একটা জিনিস বোধহয় আমার কাছ থেকে হারিয়ে গেছে, সেটা হচ্ছে ভূতের ভয়। এখন এটা কেন হয়েছে আমি আস্তে আস্তে ভাবছিলাম, আচ্ছা রাস্তা তো নিশ্চয়ই আমার জিজ্ঞেস করবে যে ভূতের ভয় এখন কেমন পান কিনা। তখন আমি কি বলবো, এখন তো আমি ভূতের ভয় পাই না, তো বানায় বানাতে মিথ্যা কথা বলবো না যে আমি ভূতের ভয় পাই। তাহলে আমাকে সত্য, তাহলে আমি কেন পাই না, এটা খুঁজতে চেষ্টা করলাম। খুঁজতে গিয়ে আমি দেখলাম যে এর প্রধান একটা কারণ বোধ হয়, এখন আমি ভূতের ভয় পাই না, তবে একাকিত্বের ভয় পাই। মানে আমি একা কোনো রুমে থাকতে পারি না, এমনকি আমি বাথরুমে একা যেতে পারি না, আমার ভীষণ ভয় লাগতো। বাথরুমে তার কাউকে নিয়ে যাওয়া যায় না, যে কারণে আমি করি বিদেশে গেলে আমার হোটেলের মেইন ডোরটা খোলা রাখি, এবং আমার বাসাতেও আমি বাথরুমের দরজা কখনো বন্ধ করতে পারি না। কোথাও যদি দরজা বন্ধ করি তাহলে আমার মনে হয় যে আমি ভীষণ ভয় পাই। তো এর কারণ একটাই বোধ হয় যে একা যখন থাকি তখন বোধহয় আমি আবিষ্কার করতে পারি যে আমি নিজে একজন ভূত, তখন তো আমার নিজের ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই। এটা একটা কারণ হতে পারে, মানে ভূতের ভয় এখন নিজের উপরে এসে আসর করেছে। আচ্ছা, এমনিতে আমরা শুনি যে এরকম যারা এমনি হরর ফিল্ম বানান তাদের একটা কথা, বা যারা শুনেছি আমরা এরকম যে হরর মুভিতে নাকি যতক্ষণ পর্যন্ত ভূতটা না দেখা যায়, যতক্ষণ পর্যন্ত হচ্ছে কিছু একটা ঘটছে, কিছু একটা আছে, ততক্ষণই ভয়টা থাকে। ততক্ষণই ভয়টা থাকে। হ্যাঁ, ভূত ভূত দেখলে কিন্তু আর ভয় নেই। সেটাই, আপনার কথা শুনে আমার তাই মনে হলো যে দেখলে আর হয়তো ভয় ভূত পাবো দেখলে না। শেষ, ভূত দেখলে ভূতের ভয়টা ধ্বংস হয়ে যাবে। সেটাই। মানে প্রেমে পড়লে যেমন প্রেমে পড়ার উত্তেজনা শেষ হয়ে যায়, হ্যাঁ, ভূত দেখলে কিন্তু ওটা শেষ। আচ্ছা, ফারুক ভাই, এমনিতে বাসায় কখনো শোনেন নাই ভূতের কোনো ঘটনা বা এরকম কিছু? ছোটবেলায় আমার ভূতের গল্প, পরীর গল্প, জিনের গল্প শুনতে শুনতে আসলে সময় কেটেছে, সত্য কথা। আমার একদম ছোট চাচা, উনি আমাদের বাসা বা পরিবারের একটা রহস্যজনক চরিত্র। রহস্যজনক এই কারণে যে ছোটবেলায় ওনার যাত্রায় অভিনয় করার প্রতি ভীষণ ঝোঁক ছিল। তো এখন উনি গ্রামে থাকতেন, আমরা তো থাকতাম শহরে ন্যাচারালি, তো উনি আমাদের বাড়িতে, মানে নাহারপাড়ার বাড়িতে প্রায় আসতেন। তো আসতেন, আমরা শুনতাম যে ওনার খুব মন খারাপ, কারণ হচ্ছে ওনার শিক্ষক ভীষণ মারতো যাত্রা করার অপরাধে। তো ফলে ওনাকে আমরা যাত্রা করে একটা লোক, এটা একটা অদ্ভুত ক্যারেক্টার মনে হতো, এবং যাত্রা করা মানে হচ্ছে 2 মাস 3 মাস উনি নাই, উনি পালিয়ে গেলেন এবং হারিয়ে গেলেন, উনি নাই। এটা ছিল ওনার রহস্য। তো ওনার এই রহস্যের সঙ্গে একটা অদ্ভুত রহস্য যোগ হতো। প্রায় আমরা শুনতাম যে ওনাকে পরীতে আসর করেছে, এবং পরীতে আসর করে অমুক তাল গাছের উপরে নিয়ে গেছে। আবার কখনো শুনতাম যে অমুক গাছের উপরে নিয়ে গেছে। আমি নিজে কখনো দেখার সৌভাগ্য হয়নি, কারণ যখনই পরী তাল গাছে নিয়ে যায়, যে সময় ওই সময় হয়তো আমি ঘুমে থাকি। একবার শুনলাম যে আমাদের সমিতি বাজার নাখালপাড়া, এখানে একটা তাল গাছ ছিল, ওখানে তাল গাছের উপরে তাকে নিয়ে গেছে। কিন্তু আমার কোনো দেখার সৌভাগ্য হয়নি পরী কিভাবে তাকে নিয়ে গেল, এবং তারপর নামলো কিভাবে, ল্যান্ড করলো কিভাবে। তাল গাছে উঠে আছে এরকম কি দেখেছিলেন? আমি শুনেছি, আমি দেখিনি, কারণ এত রাতে, এত গভীর রাতে ঘটনা ঘটতো, তখন আমরা ঘুমে থাকতাম। সকালে উঠে শুনতাম যে কালকে তো সাত্তার কাকাকে পরী তাল গাছে নিয়ে গেছে। তো এইটা ছোটবেলা থেকে শুনতে শুনতে আমি অভ্যস্ত ছিলাম। ইনফ্যাক্ট আমার জানা, আমি বাংলাদেশ না, বাংলাদেশ এবং সাউথ এশিয়ায়, এমনকি ইভেন ভয়াবহ রকমের মডার্ন যে সমস্ত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, সেখানেও ঘোস্ট স্টোরিজ বাচ্চারা ছোটবেলা থেকেই শোনে। উড়ে যায়, আকাশের উপরে নিয়ে গেছে, তাল গাছে নিয়ে গেছে। তো আমার বাড়িতে ভূতের আতঙ্কটা ছিল আমার ছোট কাকা। আচ্ছা ফারুক ভাই, এমনিতে আমরা ভূত এফএম থেকে চাইবো, যারা, আমি জানি যে আপনি নতুন আরেকটা ফিল্মের কাজে হাত দিয়েছেন, হরর কোনো ফিল্ম বানানোর ইচ্ছা আছে কখনো? সত্যি কথা বলে আমি জানি না, আমার আমার এই মুহূর্তে ইচ্ছা নাই। এই মুহূর্তে আমি আমার নতুন ছবি, টেলিভিশনের কাজ নিয়ে ব্যস্ত, সবাই জানে। ভূতের ছবি নিয়ে আমি সত্যি এখন কিছু ভাবিনি।
তবে কোনো এক সময় ভাবতে পারি আমার সবকিছু হুটহাটুক করে হয়, মানে একবার আচ্ছা। মাথায় যদি কোনো পোকা ওঠে তাহলে একদম ও এটা সর্বনাশের শেষ মাথায় নিয়ে নেওয়ার আগে আমাকে ছাড়বে না। আর ভূতের না হলেও প্যারানর্মাল অ্যাক্টিভিটির কিছু বিষয় আমার তো অ্যাজ ইউ নো, আপনি যেটা মেনশন করছেন যে সারিয়ালিস্টিক ব্যাপার স্যাপার নিয়ে আগ্রহ আছে, আমার ছবিতে এরকম বহু ইফেক্ট আছে, আছে। হ্যাঁ। স্পার্টাকাস 71 ছিল, প্রত্যাবর্তন ছিল, থার্ড পারসন সিঙ্গুলার ছিল। এটা আমার বিভিন্ন ছবিতে সামনে প্রায় ছবিতে থাকে, মানে রিয়ালিটির এই রিয়াল স্পেস আর টাইম ভেঙে অন্য স্পেস বা টাইম ক্রিয়েট করে, যেটা যেটা রিয়েল টাইমে সম্ভব না, অতীত আর বর্তমান একসাথে থাকার কথা না। মানে আমি আমি একদম মানে সত্যি কথাই বলছি, একদম যে সত্যি, এবং যে কাজগুলো খুব স্মুথলি, খুবই স্পন্টেনিয়াসলি করেন আপনি, এবং খুব মানে খুব টাচই হয়, মানে টাচ করে। এটা হয়তো আমি জানি না, যদি করে তাহলে আমি সৌভাগ্যবান। আসলেই তাই। হয়তো আমি যেটা অনুভব করি আমি ঠিক সেটাই করার চেষ্টা করি, বাড়তি কোনো মেকি কিছু করার চেষ্টা করি না। একটা বিষয় নিয়ে আমি গত কিছুদিন ভীষণ ভাবছি, সেটা হচ্ছে আমি জানি না কোন এক সময় আমার ছবিতে এই বিষয়ের উপরে তার ছবি দিতে পারে। সেটা হচ্ছে আমাদের সবারই প্রিয় ফিল্ম মেকার তারেক মাসুদ। উনি মারা যাওয়ার পরে ন্যাচারালি আমি ব্যক্তিগতভাবে আর সবার মধ্যে খুবই শোকাহত ছিলাম। আর উনি আমার মাথার উপর আসলে বিশাল বড় একটা ছাতার মতো ছিলেন। বাংলাদেশের সব ইয়াং ফিল্ম মেকারদের জন্য উনি ছিলেন সবচেয়ে বড় ছাতা। আমরা সবাই জানি যে বাংলাদেশের সকল বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলো, এই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানগুলোর ডার্লিং হচ্ছে তারেক মাসুদ। ওই বুদ্ধিজীবী প্রতিষ্ঠানদের কোলে বসে উনি কিন্তু তরুণদের জয়গান গেয়ে গেছেন, এবং তরুণদের মন পাওয়ার জন্য গিয়েছেন বা তরুণদের খুশি করার জন্য গিয়েছেন তা না, উনি তাদের কাজ অ্যানালিসিস করেছেন, সেটা নিয়ে লিখেছেন পত্রিকায় স্বপ্রণোদিত হয়ে। যদি জানতেন এইসব লিখা এবং এইসব টেলিভিশনে তার দেয় ইন্টারভিউগুলো বুদ্ধিজীবীদের অসন্তুষ্ট করতে পারে, কিন্তু উনি যেটা বিশ্বাস করছেন সেটা লিখেছেন। এবং কারণ উনি ফলে উনি নানা ভাবে আমাদেরকে আমাদের মেন্টর ছিল বলা যায় আর কি। আচ্ছা। তো উনি মারা যাওয়ার পরে আমি প্রথম দিন তো আসলে বুঝতেই কেটে গেল যে আসলে তারেক ভাই নাই। তো এরপরে আমি এই নানান শোক সভায়, ওনার শোক সভায় যাই, পিছনে বসে থাকি, কোনো বক্তৃতা নাই, পিছনে বসে দেখি ওনার বাড়ির আশেপাশ দিয়ে হাঁটি, যখন ওখানে গেল ওরা, ভিতরে ঢুকিনি। তো তখন আমার মাথায় ভাবনা আসছিল যে মারা গেলে আসলে কোথায় যায়। আচ্ছা। এবং এটা আমার আগেও বিশ্বাস ছিল, এখনো আমার স্থির বিশ্বাস যে মানুষ মারা গেলে আসলে আমাদের সাথেই থাকে, এই আমাদের এই স্পেসে ঘুরে, এই সোমানবাগ, এই শাহবাগ, এই আজিজ মার্কেট, এই মণিপুরি পাড়া এখানেই ঘুরছে। আমরা তাকে দেখছি না, কারণ উনি 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 ফিজিক্সের আরেকটা লেয়ারে বসবাস করছে। আমাদের লেয়ার থেকে তাকে দেখা যাচ্ছে না, আমাদের লেয়ার থেকে তার স্পর্শ ফিল করা যাচ্ছে না। যেরকম যেরকম আমরা এই আমাদের অ্যাটমসফিয়ারে অনেক কিছু ঘটে যেটা আমরা জানি না, যেটা অজ্ঞাত, যেটা ব্যাখ্যার অতীত, যেটা সায়েন্সের এই আমাদের এই যে আল্লাহর দান এই চোখ, এই নাক আর এই কান দিয়ে আমরা ঠিক উপলব্ধি করতে পারি না। এবং আমার বিশ্বাস ওনারা আমাদের এই লেয়ারে আছেন, আমাদের সবগুলো কাজ দেখছেন, আমরা কি করছি না করছি। ক্যাথরিন যখন কান্নাকাটি করে তখন উনি দেখেন, তখন ওনার ভীষণ কষ্ট হয়, উনি ক্যাথরিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন কিন্তু উনি পারেন না, কারণ উনি আরেকটা লেয়ার আছে, ওই লেয়ার থেকে এই লেয়ারে আসা সম্ভব না। আমি জানি না কোনো একদিন হয়তো এই যে ওই পারে চলে যাওয়া, ওই পারের জীবন আর এই পারের জীবন, এটা নিয়ে কোনো একদিন আমি কোনো একটা ছবি করতে পারি। কথাতে যে পরিমাণ ইলিউশন তৈরি হয়েছে আমার আমি সত্যি করতে পারি। যেমন আমি যখন আমি তারেক ভাই মারা যাওয়ার পরে ক্যাথরিনের সঙ্গে একবার কথা বলতে পারিনি, আমি নেটে 2-1 বার কথা হয়েছে, কিন্তু ফোনে কথা বলার মতো শক্তি অর্জন করতে পারিনি। তারেক ভাই শোক সভায় ক্যাথরিন ছিল শেষ ব্রিটিশ কাউন্সিলরটায়, সেখানেও আমি তার ক্যাথরিনের সঙ্গে দেখাও করিনি, ওর মুখোমুখি হয়নি, কথাও বলিনি। আমি নিশাতের কথা যতবার ভাবি, তারেক ভাই আমাকে বারবার বলছিল, উনি ঘুরতে যেতেছিলেন এই সন্তানটা নিয়ে, বলে যে যখন মিয়া সবার দাদা হওয়ার বয়স তখন আমি বাবা হয়েছি, তুমি একবার দেখতে আসলে না। নানা ব্যস্ততার জন্য যেতে পারিনি, কিন্তু এখন আমার খুব যেতে ইচ্ছা করে, কিন্তু আমি চাচ্ছি না। আমার মনে হয় যে আমি জানি না, আমি নিতে পারবো না। তো নিশাতের কথা যখন ভাবি তখন আমার মনে হয় যে আমি 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 সত্যি আমি এরকম একটা মানে আমার স্বপ্ন দেখার খুব বাতিক আছে, এবং আমার বহু দৃশ্য, বহু সিনেমার বহু দৃশ্য বা বিজ্ঞাপনের অনেক আইডিয়া আমি স্বপ্নে দেখি। এই দৃশ্যটা আমি স্বপ্নে দেখেছি, সেটা আমি এখন পাঠক দর্শকদের বলে, শ্রোতাদের বলে রাখি। আমি জানি না কেউ এবার শুনে এটা কপি করে না দেয়, এটা আমার ছবির জন্য থাকবে। সেটা হচ্ছে এটা রেকর্ডেড থাকবে, আমাদের প্রমাণ। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে তারেক ভাই ঘুরছে, আমরা তারেক ভাইকে দেখছি না। আমি যখন তেজগাঁ থানার এই পাশে জ্যাম হওয়ার কারণে আমি করি কি, গাড়ি ঘুরতে অনেক কষ্ট হয়, আমি গাড়ি এখানে রেখে হেঁটে রাস্তা পার হই। তো হেঁটে রাস্তা পার হতে গিয়ে যখন দ্রুত গতি গাড়ি আসতে নেবে, তারেক ভাই পাশে দাঁড়া বলবে, এই মেয়ে তুমি এখন নামতেছো কেন, কিন্তু আমি শুনবো না, কারণ তারেক ভাই তো আমার লেয়ারে নাই, এবং উনি খুবই কষ্ট পাবে আমার এই রেকলেসনেস দেখে। তারপর আমি যখন কাছে যাব ওনার বাসার কাছে, আমি দেখবো যে আমি জানবো না, কিন্তু মানে আমি দেখতে পাবো না, কিন্তু আমি বিশ্বাস করি যে ওনার দরজার বাইরে ভেতরে যদি নিশাদ কান্নাকাটি করে, ধরা যাক ক্যাথরিন কোন একটা কাজ করছে বা ক্যাথরিন ওয়াশরুমে গেছে, নিশাদ একা বাইরে আছে তার ড্রয়িং রুমে বসে, নিশাদ হয়তো বিছানা থেকে পড়ে গেল বা সোফা থেকে পড়ে গেল, পড়ে গিয়ে ভীষণ কান্নাকাটি করছে বা হোয়াট, আমি নিশ্চিত জানি যে তারেক ভাই দরজার বাইরে বসে বসে ভীষণ কষ্ট ভাবে কান্নাকাটি করবে, ডাকাডাকি করবে সবাই নিশাদকে ধরার জন্য, কিন্তু আমরা তো শুনতে পাবো না কেউ। এই জিনিসগুলা আমি আমি এটা আমি আমার তারেক ভাই যেদিন মারা যায় সেদিন আমি রাতের বেলা ঘরের মধ্যে আমি এটা দেখেছি, এবং এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে
এই পারের মানুষের কষ্ট না, ওই পারের মানুষটার কষ্ট। এই যে নিশাদ পড়ে গেল, নিশাদ কান্নাকাটি করছে, তারপর বুক ফেটে যাচ্ছে, তারপর পাশে আসছে, চিৎকার করছে, দরজা খুলতে বলছে, কিন্তু তার কথা তো কেউ শুনছে না, কেউ তো দরজা খুলবে না। এটা আসলেই অদ্ভুত। এবং এই জিনিসটা নিয়ে হয়তো আমি কোনোদিন কোনো ছবি করবো, যাই না। অবশ্যই অবশ্যই, এবং এটাও সেই ওই যে রিয়েলিটির খুব কাছাকাছি আসলেই। আমরা জানি না রিয়েলিটি আরো তীব্র রিয়েলিটি এটা। হ্যাঁ, আমরা জানি না আসলে যে এরকম কিছু আসলে আছে নাকি। যারা ঈদের দিন সবার মন খারাপ করে দিলাম না, আই এম সরি। মানে ভূত এফএম শুনে সবাই ভয় পায়, মন খারাপ করলেও সমস্যা নাই আমার মনে হয়। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা ভয়, আপনি যখন ভয় পান কোনো মুহূর্তে, হয় হয়তো অন্ধকার দেখে ভয় পেলেন বা যেটা বলছেন যে একাকিত্বের কারণে ভয় পাচ্ছেন, সেই সময়টা কি করেন আপনি? হঠাৎ করে যখন ভয়ের ব্যাপারটা শুরু হয়ে গেল, সেই সময়টা সেখান থেকে বেরিয়ে আসার প্রথম কাজটা করি ওই স্থানটা ত্যাগ করার চেষ্টা করি। আচ্ছা, এটা আমাদের সব মানুষের ইমিডিয়েট প্রচেষ্টা থাকে। ভয় পেলে প্রথমে সে যেটা করতে চায় স্থানটা ত্যাগ করতে চায়। আচ্ছা, এখন আপনি যদি এমন জায়গার মধ্যে পড়েন যেখানে স্থান ত্যাগ করতে পারছেন, তখন কি করবেন? তখন কি করবো সেটাই তো। It's very difficult. You better call someone. আচ্ছা, You try to talk to someone. তারপরে যদি কিছু গভীর রাত হয়, সে যদি ফোন না ধরে, you better enjoy the ভয়, ভয়টাকে উপভোগ করেন এবং উপভোগ করে ফিট হয়ে যান। Senseless হয়ে যায়। আচ্ছা, আবার পরবর্তী কোশ্চেনটা ছিল এরকম, যারা ভয় পায় তাদের জন্য কোনো একটা কিছু বলেন, তো আমার মনে হয়ে গেছে যে হ্যাঁ, ভয়টাকে উপভোগ করেন। মানে ভয় যখন আপনি পাবেনই, এটা যখন আপনার জন্য অবধারিত এবং নিয়তি হয়ে গেছে, ফলে এটা উপভোগ করা ছাড়া আর কি করবেন? আর কোনো উপায় নাই। ওকে, তাহলে শেষ করছি যেটা বলেছি, সেটা হচ্ছে অসংখ্য মানুষ যারা এই মুহূর্তে, এই ঈদের দিনে, আনন্দের দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে আমাদের শুনছে এবং ভূত এফএমের সাথে আছে, এবং তাদের সবার প্রিয় মানুষ আপনি, মুস্তাফা সরোয়ার ফারুকী। তো সুতরাং তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন, এই ঈদ নিয়ে, ভূত নিয়ে যা ইচ্ছা আপনার। সবাইকে বলতে চাই আবার ঈদ মোবারক, এবং আপনাদের সবাইকে একটা কথা যদি বলতে চাই, আপনাদেরকে অনেক ভালোবাসি, এবং আমি যে যা কিছুই করছি, এটা আমি আসলে অনেক মানুষের ভালোবাসার যোগফল, এবং এই ভালোবাসা আজীবন পেতে চাই। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নতুন ছবিটার জন্য, টেলিভিশনের জন্য, এবং এই ছবিটা আশা করি আরেকটা নতুন কিছু আপনারা দেখতে পাবেন। উইশাস লাক, এটুকুই বলবো। ওকে, ধন্যবাদ ফারুকী ভাই, আপনি অনেক ব্যস্ততার মাঝখানে আজকে তো মানে এই দিনটা যেটা হয় বিভিন্ন জায়গায় অনেক সময় মানে কি বলবো ফর্মালিটিস মেনটেন করতে হয়, মেনটেন করার জন্য হচ্ছে যেতে হয়, তারপর দাওয়াত টাওয়াত থাকে, এরপরে আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তার মাঝখানে এখানে কষ্ট করে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ওই কথা হচ্ছিল মুস্তাফা সরোয়ার ফারুকীর সাথে, আর কথা না বাড়িয়ে এখন আমরা গানে চলে যাবো। আর ইন দ্য মিন টাইম আপনারা আমাদের এসএমএস করতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি আরো একজন গেস্টকে নিয়ে, আরো একজন সেলিব্রিটিকে নিয়ে একটু পরে। সেই পর্যন্ত স্টে টিউনড রেডি ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত এফএম সেলিব্রিটি স্পেশাল। আর এটা হচ্ছে আজকে ঈদের দিন। ঈদের দিনে আমরা আজকে বলেছিলাম যে আমরা সমস্ত সেলিব্রিটিদের নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স শুনবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন তাকে পরিচয় করে তাকে বলি যে জীবনটা আসলে সরল অঙ্ক নয়, জীবনটা অনেক কঠিন, এবং জীবনে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে এবং তার জীবনেও ঘটেছে। আমি পরিচয় করে দিচ্ছি আপনাদের সবার সাথে। এই মুহূর্তে আমার সাথে আছেন দীপ্ত ভাই। দীপ্ত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঈদ কেমন হচ্ছে? ভালোই গেল সারাদিন, খারাপ না। ওকে, দীপ্ত ভাই, আমি আপনাকে একটা জিনিস প্রথমে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে জীবনে কখনো এরকম হয়েছে যে ভয় পেয়েছেন? হ্যাঁ, বেশ কয়েকবার হয়েছে। মনে আছে যে প্রথম ভয় পেয়েছিলেন কবে বা কিভাবে প্রথম ভয় পেয়েছিলেন? একদম প্রথম মায়ের পেট থেকে নেমে কখন ভয় পেয়েছি সেটা মনে নাই, তবে ছোটবেলায় বেশ কিছু আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে ভয়ের, বড় হয়েও আছে ইভেন। আচ্ছা, আমরা তাহলে একটা করে শুনি না? একদম ছোটবেলায় এক্সপিরিয়েন্স বলতে সেটা হচ্ছে যে একবার আমার বাসার একা ছিলাম, বাসায় একদমই একা ছিলাম তখন। পড়ছিলাম আমার টেবিলে, তো বাসায় কেউই ছিল না, আমাদের কাজের একটা ছেলে ছিল, সে রান্না করেছিল। হঠাৎ করে আমার জানলাটা খুলে গেছিল। সম্ভবত জানলাটা খোলা ছিল, বাতাস লেগেছে, খুলে গেছে, কিন্তু জানলাটা খুলছে খুব আপনার হরর মুভি টাইপের একটা সাউন্ড করে আস্তে আস্তে খুলছে, বুঝছেন? আমি খুবই ভয় পেয়েছিলাম, খুবই ভয় পেয়ে আমি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম। এটা আমি যখন ক্লাস 3-4 পড়ি, ওই ঘটনাটা আমার এখনো মনে আছে আর কি, হঠাৎ করে কেন খুলে গেল। প্যারানরমাল কোন এই যে গান আমি শুনি যে মিউজিশিয়ানদের জীবনে এটা অনেক ঘটে, যে অনেক রাত্রে শো করে তারপরে ফেরার সময় রাস্তার ভেতরে রাস্তায় অনেক কিছু দেখা যায়। এরকম হয়েছে নাকি, দেখা সাক্ষাৎ হয়েছে যে অনেক রাত্রে বাসায় ফেরার সময় রাস্তায় কোনো হুট করে কোনো একটা ঘটনার সম্মুখীন হলেন? এটা একবার হয়েছে আমার, সেটা হচ্ছে অনেক আগে একবার একটা শো করতে গেছিলাম একটা ঢাকার একটু বাইরের দিকে, আমার ঠিক খেয়াল নাই, প্রায় 99-এর ঘটনা, অনেক আগের ঘটনা।
প্রায় অনেক বাইরে ঢাকা থেকে আমরা মাইক্রো করে যাচ্ছি 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 অনেকখানি যাওয়ার পরে আপনার তারপর আবার হেঁটেও যেতে হলো কিছু দূর। সাউন্ড সিস্টেম নিয়ে অনেক অনেক ঝামেলা হয়েছিল, যাই হোক ওই কাহিনীতে না যাই। তো তারপরে যখন ফেরার সময় আমরা কিছু পাচ্ছি না কিছু পাচ্ছি না, অনেক রাতে প্রায় রাত্রে 2টোর সময় আমরা রওনা দিয়েছি। তো আমি আর আমার সাথে গিটার বাজাতো আরিফ নামে একটা ছেলে, আমরা দুইজন রিক্সা পেলাম। আমরা দুজন রিক্সা নিয়ে আসছি, বাকি সবাই পিছনে সাউন্ড সিস্টেমের সাথে আসবে বা পরে আসবে আর কি। আমরা দুজন আগে আগে বের হয়ে গেছি সবাই মানে রেখে আর কি। বাসায় যাব আমরা, আরো কিছু আমাদের কাজ টাজ ছিল সেটা আমরা করতে যাচ্ছিলাম, যেটাই হোক। তো তারপরে তো আমরা যাচ্ছি, রিক্সা করে যাচ্ছি। এখন এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যেখানে হচ্ছে আপনার পানি, এক পাশে পানি আরেক পাশে হচ্ছে ক্ষেত। তো পানির মধ্যে আমাদের আমাদের মনে হলো যে একটা ছায়ার মতো কি আমাদের সাথে সাথে যাচ্ছে। মাছ কিনা জানি না, মানে মাছও হতে পারে, বাট মাছের মতো না আসলে, সেটা সেটা সামথিং ডিফারেন্ট। এবং আমাদের রিক্সাওয়ালাকে আমরা, রিক্সাওয়ালার সাথে আমরা হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, মামা দেখো এটা কি? হ্যাঁ, মামা বলে, মামা ওইদিকে তাকায়েন না। তখন আমাদের মধ্যে বলে, ও কেন বলবে ওইদিকে তাকায়েন না? তারপরে সে এই রাস্তা দিয়ে সে জানে যে সামথিং ইজ দেয়ার। সো ওইটা, এবং আমরা আমি আর আরিফ খুবই আমরা শঙ্কিত হয়ে গেলাম যে ব্যাপারটা আসলে কি হচ্ছে। আমরা সিগারেট ধরালাম যে আগুনের কাছে নাকি আসে না, হ্যাঁ এরকম একটা চিন্তা করে আমরা সিগারেট ধরালাম। তো এরকম করতে করতে প্রায় 15-20 মিনিট পর ওই পথ আমাদের সাথে ওই জিনিসটা ছিল এবং পাশে পানিও ছিল। তারপর আমরা বড় রাস্তায় উঠে গেছিলাম, তারপরে আমরা কিছু হয়নি আর কি। হ্যাঁ, তো থ্যাংক গড কিছু হয়নি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্টুডিওতে আপনি মিউজিক প্রডিউস করেন। সো এমনিতে এরকম হয় মাঝে মাঝে যে আমি শুনেছি যে স্টুডিওতেও মাঝে মাঝে এরকম মানে হঠাৎ করে মেশিন নষ্ট, হঠাৎ করে প্যানেল ঠিক মতো কাজ করছে না, হঠাৎ করে একটা ভয়েস নেবেন সবকিছু ঠিক আছে বাট রেকর্ডিং হচ্ছে না। এই ধরনের কোনো মানে ঘটনা কি আপনার সাথে ঘটে? কারণ আমি শুনেছি এরকম যে তিনারা যদি থাকেন আশেপাশে তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের অগোচরেই কোন একটা জিনিস আমি এক জায়গায় রেখেছিলাম, কেউ সরায়নি কিন্তু সরে গেছে। আমার স্টুডিও থেকে অনেক কিছু হারায়, রেগুলার বেসিসে হারায়। বাট এটা তো কারণ নেওয়ার কথা, এটা কারণ নেওয়ারই কথা। এবং এমন অদ্ভুত অদ্ভুত জিনিস হারায়, যেমন ধরেন আপনার ছাইদানি হারায় গেল, এটা নেওয়ার কিছুই নাই। আবার ওই ছাইদানিটা হচ্ছে আমাদের, আমরা নিজেরা নিজেরা বানাইছি আর কি। একটা প্লাস্টিকের ক্যানরে আমরা হয়তো পেঁচায় টেঁচায়, মানে কোকের ক্যানরে আমরা পেঁচায় টেঁচায় হয়তো বানাইছি। তো ওইটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না এবং কেউ নেয়ও নাই। হ্যাঁ, কারণ আমরা আমরা আমাদের ইয়েতে স্টুডিওতে কোনো রোডই রাখি নাই। আচ্ছা, কারণ আমরা নিজেদের কাছে নিজেরাই করি। আমরা যে কয়জন আছি, 2-3 জন সাউন্ড ইঞ্জিনিয়ার সহ আমি আছি। তো এখানে আমরা কিছুই মানে কখনোই পাই না। এবং আরো অনেক অনেক সময় অনেক উদ্ভট উদ্ভট জিনিস হারায় যায়, যেগুলা মানে যেগুলো কোনো মানে নাই। যেমন হচ্ছে আপনার মানে ছোট জিনিস, হয়তো জ্যাকের ছোট একটা মাথা থাকে, ওইটা হয়তো হারায় গেল, যেটা হয়তো সব সময় মানে গত 2 বছর ধরে একই জায়গায় আছে, সেটা হয়তো একদিন হঠাৎ করে নাই। এবং এই জিনিসগুলো এগুলো নিবে না। হ্যাঁ, এটা নেওয়ার কিছুই না। এটা এমন জিনিস না যে এটা একটা মাইক্রোফোন যে কেউ নিয়ে গেলে 2,000 টাকা 5,000 টাকা 10,000 টাকা বিক্রি করতে পারছে, তা না কিন্তু। আচ্ছা, এরকম আপনি যে বললেন যে বড় হয়েও ঘটনা আছে, তো আমরা এখন বড় ঘটনায় যাবো নাকি ছোটবেলায় আরো কিছু আছে? বড় হয়ে বলতে পারি, বড় হয়ে আসলে যেটা আসলে রিয়েল একটা এক্সপেরিয়েন্স আছে এবং এটা খুবই ভয়ের একটা এক্সপেরিয়েন্স আমার। এবং আমার লাইফে আমি মানে ওটা কখনো মনেই করতে চাই না আসলে। যেটা হচ্ছে যে আমি কিছুদিন পড়ালেখার খাতিরে বাইরে ছিলাম। বাইরে আমি লন্ডনে ছিলাম বেসিক্যালি। লন্ডনের থেকে একটু বাইরে আমি একটা ভিলেজ এরিয়া একটা থাকতাম। হ্যাঁ, একদমই ছোট্ট একটা শহর, রিংউড ছিল শহরটার নাম। যেটা হচ্ছে আপনার আপনাদের যে গুলশান মোড়ে যে রাউন্ড অ্যাবাউটটা, হ্যাঁ এইটুকুই আসলে শহরটা। মানে লাইক আপনার হার্ডলি 30-40টা বাড়ি আর কি। আচ্ছা, এর মধ্যে একটা বাসায় আমি থাকতাম। তারপরে সব ক্ষেত যেতে এরকম কিছু? তারপরে হ্যাঁ, তারপর হচ্ছে বন। ক্ষেত না ভাই, বন, একদমই বন। মানে রাস্তার দুই পাশে হচ্ছে বন। আচ্ছা, মানে আপনার মানে তিনাদের তো ওইটা আবার তীর্থস্থান। হ্যাঁ, মানে লন্ডন মানে সেই রকম একটা জায়গা। হ্যাঁ, ওইটা লন্ডনের বাইরে বেশ কিছু, আপনার লন্ডন থেকে 40 মাইল দূরে, কিলোমিটার না মাইল দূরে আর কি। তো ওইখানে আমি একটা বাসায় একা থাকতাম, একদমই একা থাকতাম। নিচের তলায় ছিল একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, এবং রেস্টুরেন্ট তো আপনার 12টার পরই হচ্ছে খালি হয়, মানে এখানে আর কেউ থাকে না। আমি রেস্টুরেন্টের উপরে একটা ফ্ল্যাট ছিল, ওই ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়ে থাকতাম, কারণ আমার ইউনিভার্সিটি ছিল ওখান থেকে আপনার 7-8 মাইল দূরে। আচ্ছা, তো আমি ওখান থেকে বাসে, আমার যেখানে থাকতাম ওখান থেকে সুবিধা হচ্ছে বাসে করে যাওয়া যায়। আচ্ছা, তো একদিন যেটা হলো যে আমার নেক্সট ডোরে ছিল একটা ক্লাব। আচ্ছা, জাস্ট নেক্সট ডোরে, ঘর থেকে বের হয়েই পাশের বাসাটাই হচ্ছে একটা ক্লাব ছিল। আমরা ওখানে ফ্রাইডে স্যাটারডে নাইটে আমরা মজা টজা করতাম। ক্লাবিং টাবিং করার পরে আমরা একদিন হচ্ছে বাইরেছি, আমি ক্লাবিং করে বাইরেছি, তখন বাজে প্রায় 2:30-3টা। আমার কি মনে হয়েছে যে আমার মনে হয় যে একটু হাঁটি, প্রকৃতির সাথে একটু একটু ভাবুক হয়েছে, একটু দেশের জন্য মনটা কেমন করছে এরকম।
ইয়ে করছে, আমি যে একটু হাঁটি দেখি যে লিরিক্স টিরিক্স লেখা যায় কিনা, মাথায় কিছু আসে কিনা। তা আমি হাঁটতে হাঁটতে ওই শহরের যে মেইন রাস্তা দিয়ে বের হয়ে আমি আপনার হাইওয়েতে উঠে গেছি। ওকে, হ্যাঁ, হাইওয়েতে উঠে গেছি এবং হাইওয়েতে কিন্তু লাইট টাইট আছে, লাইক আশেপাশে কেউ নাই। আশেপাশে কেউই নেই এবং পুরা দুই পাশে হচ্ছে বন, দুই পাশে হচ্ছে পুরা জঙ্গল আর কি। হ্যাঁ, পুরাপুরি জঙ্গল। কি গাছ ছিল আমি বলতে পারবো না, আমি জানি না, বোটানি স্টুডেন্ট না, so আমি বলতে পারবো না, বাট বড় বড় বিশাল বিশাল গাছ ছিল। তো আমরা হয়তো, আপনার হয়তো এই অনুষ্ঠানে অনেকে বলে থাকবে যে গ্রামের বাড়িতে আমরা শুনছি যে পেতনি থাকে গাছে। একদম, হ্যাঁ, শুনেছি, অনেকবার শুনেছি, অনেক শুনেছি না এই কাহিনীটা, এবং আমরা তো কেউই বিশ্বাস করি না, আমরা সবাই হাসি। হাসি, হ্যাঁ একদম। একদমই হাসি না, কিন্তু আমি ওই রাতে সিরিয়াসলি একটা পেতনি দেখছি। মানে লাইক Oh এক my গাছে, God. ওই যে আমরা শুনছি না যে এক গাছে একটা পা থাকে, আরেক গাছে একটা পা থাকে, হ্যাঁ, এই সেম জিনিসটাই ভাই আমি দেখছি। এবং এটা আমরা শুনি সবসময় গ্রামাঞ্চলের গ্রামাদেশে, বাংলাদেশে। হ্যাঁ, আপনি এটা দেখছেন লন্ডনের কোন একটা গ্রাম। একটা গ্রামে, হ্যাঁ একটা গ্রামে। এবং আমি দেখছি যে তার অনেক দূরে আমি দেখছি যে ইয়েস একটা, মানে একটা চিকন দুইটা পা, তার দুইটা এরকম দুই সাইডে দিয়ে আছে, ঝাপসা দেখা যাচ্ছে, আপনি ভালো মতো তাকাইলে ওটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, মানে আপনি বুঝতে পারছেন যে ওইখানে, হ্যাঁ, অন্ধকারের মধ্যে, কারণ লাইটের উপরে তারা হচ্ছে ইয়ে লাইটটা, আপনার যে সোডিয়াম লাইট গুলো যে থাকে তার উপরে তারা, হ্যাঁ, এবং বিশাল আকৃতি। আচ্ছা, ফার্স্টে আপনি যখন দেখবেন তখন মনে হবে যে দুইটা গাছ একসাথে মনে হয় লেগে গেছে, মানে এই পাশের গাছটা এই পাশে, মানে ডালপালা দিয়ে ইউ শেপের মতো একটা। হ্যাঁ, কিন্তু আপনি যখন একটু ভালো মতো দেখবেন তখন দেখবেন যে there is a body, there is a leg, everything is there, Oh my বুঝছেন? God. এবং এবং এটা ধরেন নড়তেছে এবং এটা ইয়ে করতেছে। তো মানে আপনি কি করলেন? আপনি আমি ফার্স্ট এটা দেখার পরে হয়তো ফার্স্টে তো বুঝি নাই যে এটা কিছু অরিজিনাল নাকি কি, জিনিসটা কি। আরেকটু মানে ততক্ষণে আরেকটু সামনে চলে গেছি দেখতে দেখতে, তারপরে গিয়ে দেখি যে হ্যাঁ, এটা মনে হচ্ছে যে এটা আসলে একটা কিছু, এবং এবং জিনিসটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, একটু আরো পরিষ্কার হচ্ছে। তো আমি মানে বুঝতে পারছিলাম যে দৌড় দিব না কি করব, মারা যাবো না কি হবে। আরে আমি জাস্ট ঘুরে আল্লাহর নাম নিতে নিতে, হ্যাঁ, আইদুল বসতে পারি না। হ্যাঁ, মানে ওই দিন খুব দুঃখ হয়েছিল যে কেন আইদুল বসতে শিখলাম না। দোয়া দুরু যা পারি বলতে 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 আমার ঘরে ঢুকে গেছি, মানে হাঁটতে হাঁটতে আবার শহরে ঢুকে ঘরে ঢুকে ঘুমাই গেছি। মানে আপনি ওইটা কোনোদিন দেখতে চান না? নেভার নেভার। আচ্ছা, খুবই ভয় পেয়েছিলাম। এছাড়া হচ্ছে যে ছোটবেলায় হলো, বড় হয়ে হলো, প্রতিনিয়ত ঘটছে এরকম ঘটনা। তো আর কোনো ঘটনা আছে কি? ভৌতিক ওরকম কোনো ঘটনা নাই, এমনি ভয় পাইছি এরকম অনেক ঘটনা আছে, অ্যাক্সিডেন্ট করতে গিয়ে ভয় পাইছি বা এরকম অনেক ধরনের ঘটনা আছে, বাট ভূত নিয়ে ওরকম ভৌতিক এখন মনে পড়ছে না। তাহলে আমি একটা কথা বলবো যে মানে হুট করে যদি আপনার কি মনে হয়, মানে একদম আপনাকেই প্রশ্ন করছি, যে হুট করে ঘুম ভেঙে যদি দেখি যে সামনে ওইরকম কিছু একটা, মানে কিছু একটা সামনে হঠাৎ করে এরকম তেনাদের সাথে যদি দেখা হয়ে যায়, সেই মুহূর্তে আপনি হলে কি করেন, বা আপনি মানে ভয়ঙ্কর যতবারই ভয় পেয়েছেন আপনি ওই মুহূর্তে কি করেন? ডিপেন্ড করতেছে আসলে কি আসলো আমার সামনে। হ্যাঁ, আমরা বলি ভূত, আমরা বলি জিন, আমরা বলি পরি। এখন প্রথম দুইটা ভূত আর জিন হইলে ভাই ভয় পাইছে, পরি হইলে এখন জানি না কি করতে পারি, গান লিখাও ফেলতে পারি। হ্যাঁ, বাপ্পাদার গান আছে, পরি নামে বাপ্পাদার গান আছে। হ্যাঁ, আর যেটা ডিপেন্ড করে যে মানে সবই তো আপনার সুপার ন্যাচারাল জিনিসই, পরিও তো একটা সুপার ন্যাচারাল জিনিসই, তাই না? ওইটা আসতে দোষ কি? হোপফুলি ওইটাই আসবে। আর যারা সাধারণত ভয় পায়, এই যে প্যারানরমাল সবকিছুতে ভয় পায়, তাদের জন্য কিছু একটা বলেন, মানে এটা তো সংবিধিবদ্ধ সতর্কীকরণ এরকম কিছু একটা হতে পারে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ হচ্ছে ভয় পাবেন, ভয় পাওয়া ভালো, ভয় পাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, ভয় পেতেই পারেন, তবে ভয় দিশেহারা হবেন না। আপনারা ভয় পেলে ঘুরে আস্তে আস্তে বাসায় চলে যাবেন। এরপরে কি একটা ভয় নিয়ে কি আমরা একটা অ্যালবামে গান পাবো, মানে পেতেই পারি? আমার একটা গান আছে ইনফ্যাক্ট, যেটা হচ্ছে ভয় নাই রে মনা। আপনারা আমার একটু দু একটা লাইন কি শোনা যেতে পারে? ভয় নাই রে মনা, ভয় নাই কোনোখানে, কোথাও হারাতে বাধা নেই মনে মনে, আপনি আপন ঘরে শীত কাটে, আপনি আপন কর্মে বাদ সাধে, তা কি তুমি জানো না, তা কি তুমি বোঝো না, তা কি তুমি জানো না, তা কি তুমি বোঝো না, ভয় নাই রে মনা, ভয় নাই কোনোখানে। আপনি যাই হোক ঋতু ভাই, অনেক ভালো লাগলো আজকে আপনার কাছ থেকে এই সমস্ত ঘটনাগুলো শুনে। তো যারা শুনছে আপনাকে, যারা আপনার গান শোনে এবং যারা ভূত ফিল্ম শোনে, তাদের উদ্দেশ্যে শেষ কিছু যদি বলতে চান তাহলে প্লিজ বলুন। শেষ বলতে যদি ভূত নিয়ে যেটা বলতে চাই, আসলে ভূত জিনিসটা খুব ইন্টারেস্টিং। এখানে প্যারানরমাল একটা ব্যাপার, সাইকোলজিক্যাল একটা ব্যাপার। আমরা একটা জিনিস হচ্ছে যে আসলে আমরা যেটা ভূত মনে করি, হ্যাঁ, বা যে আমরা যেটা ভয় পাই, সুপারন্যাচারাল ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আসলে দেখা যায় যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে একদম, কিন্তু আবার আমাদের রিলিজনে সায়েন্স আর এটা একসাথে আবার যায় না, আমরা সেটাই বলছি, আমাদের রিলিজনেই আছে যে there is something somewhere থাকতেই পারে যে কোনো সময়। সো এবং আমরা এটাও শুনি যে আমাদের
হাতের আমাদের শরীরের এক বৃহৎ মানে দূরেই একটা করে জিন থাকে, এরকম কিন্তু আমরা শুনছি ছোটবেলায়। হ্যাঁ, অনেক মানে জানি না সত্যি কিনা। হ্যাঁ, শুনছি যে আমাদের সাথেই একটা করে জিন থাকে, এই থাকে সেই থাকে। তো আসলে অবিশ্বাস করার কিছু নাই, আবার ভয় পাওয়ারও কিছু নাই। আসলে বুঝতে হবে জিনিসটাকে। টেকনিক্যালি যদি ভয় পেয়েই যাই কখনো, আমরা বুঝে নিব যে আসলে ব্যাপারটা কি। এটাই হচ্ছে আমার সবাইকে। আর আপনার আপনার যারা লিসনার রয়েছেন, আপনার যারা শ্রোতা রয়েছেন, যারা আপনার গান শুনে, তাদের কিছু বলতে চান ঈদ উপলক্ষে? ঈদের মানে শুভেচ্ছা। সবাই ঈদের নতুন পোশাক পরে, নতুন জামা কাপড় পরে নিশ্চয়ই খুব মজা করছে। এবং অনেকে এখন যারা শুনছেন, অনেকে হয়তো ঢাকা থেকে গেছেন দেশের বাড়িতে এবং বসে শুনছেন আমাদেরকে। তাদেরকেও সেম কথা, যে ভয় পাওয়ার কিছু নাই। দেশের বাড়িতে গিয়ে যদি কোনো ভয় সঙ্গে নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই এখানে জানিয়ে দেয়। আমাদের এখানে এসএমএস করে, অবশ্যই এসএমএস করার নিয়ম আছে এবং অবশ্যই সেটাই। আর আমার যেটা মনে হয় যে দীপ্ত ভাইকে মানে আজকে আমরা পেয়ে অনেক ভালো লাগলো এবং আপনাদেরও নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে এবং আমরা এক্সপেক্ট করবো যে খুব দ্রুত দীপ্ত ভাইয়ের নতুন নতুন মানে ভয়ের গান নিয়ে আপনাদের সামনে আসবে। আপনারা অনেক ভালো হবে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, কথা হচ্ছিল এতক্ষণ দীপ্তর সাথে এবং দীপ্ত তার ভয়ের বিভিন্ন এক্সপেরিয়েন্স যা দেশে করেছে এবং দেশের বাইরেও করেছে, এরকম অনেক এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলেন। এখন আবার একটা ছোট্ট বিরতি এবং কথা না বাড়িয়ে চলুন শুরু আসি আরো একটি গান এবং এরপরে ফিরে আসছি নতুন কাউকে নিয়ে। সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন এবং আপনি এসএমএস পাঠান। এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। এসএমএস পড়া হচ্ছে না বলে অনেকে হতাশ হতে পারেন, বাট ডোন্ট ওয়ারি, কারণ আপনার এসএমএস গুলো সযত্নে আমরা সংরক্ষণ করে রাখি এবং অবশ্যই আপনার এসএমএস দেখেই পরবর্তীতে আপনাকে কল দেওয়া হবে বা আপনার ঘটনাটা আমরা শেয়ার করব আমাদের মানে আপনাদের সাথেই আর কি। চলুন একটা গানে ফিরে যাই। আবারও ভূত এফএম নিয়ে সাথে আছি রাসেল এবং বলেছিলাম যে আজকে সমস্ত সেলিব্রিটিরা আসবেন এবং তাদের বিভিন্ন এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করবেন। আর এই মুহূর্তে আমার সাথে আছেন আমার অসম্ভব প্রিয় একজন আর্টিস্ট। আপনারা জানেন, কারণ বিভিন্ন সময় তার গান মানে আমি যখন আপনাদের সাথে আড্ডা বাজিয়ে থাকি বা অন্য কোনো সময় থাকি আপনাদের সাথে, তখন তার গান প্রচুর বাজে। বিশেষ করে ফিরে পাওয়া, কেন এমন হলো, এরকম। তারপরে হচ্ছে আরো অনেক কিছু। সেই এলিটা আছেন আমাদের সঙ্গে। ঈদ মোবারক এলিটা। ঈদ মোবারক রাসেল ভাই, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন চলছে? এই তো আছি। কেমন হলো ঈদ? এই তো এবার দেশের বাড়ি যাইনি, চট্টগ্রাম যাইনি, এবার আমি ঢাকায় ছিলাম। তো ফ্রেন্ডসরা আসলো, আমার আত্মীয় স্বজন বা ফ্যামিলি ফ্রেন্ডস যারা ছিল তাদের সাথে একটু আড্ডা দেওয়া হলো, ঘোরাঘুরি হলো। আর এমনিতে হচ্ছে যে এই সময়টা ঢাকা শহরটা অনেক ফাঁকা হয়ে যায়। একদম ফাঁকা হয়ে যাওয়ার সময় ফাঁকা শহরে ভয় লাগে, একটা ড্রিম ল্যান্ড হয়ে যায়। ভয় লাগে না? রাতের বেলা ভয় লাগে। অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় আমি বলবো যে দিনের বেলাও কিন্তু ভয় লাগে। কিরকম? আমি একটু শুনতে চাই ঢাকায় কোন জায়গাগুলো একটু মানে কিছু কিছু জায়গা হয়তো আমি স্পেসিফিকলি বলতে পারবো না, বাট কিছু কিছু জায়গা আছে এত নিরিবিলি হয়ে যায় যে হয়তো ধরেন আমার না ফর সাম রিজন মিন্টু রোডের দিকে মিন্টু রোডের দিকে একটু ভয় লাগে, কারণ এত নিরিবিলি। এমনিতে কিন্তু ওই রোডস গুলো কিন্তু এমনি নর্মাল দিনেও কিন্তু মানে যানবাহন বেশি থাকে না ওদিকে খুবই কম মানুষজন হাঁটাহাঁটি করে বা ইয়ে করে, কারণ ওখানে তো আপনি জানেন যে এরিয়াটাই একটু ধরেন আপনার বাসাগুলো অনেক বড় বড়, পুরান দিনের রাস্তা, পুরান দিনের ডিজাইন। তো অনেক সময় হয় যে দিনের বেলাও স্পেশালি ঈদের সময় যখন 3টা দিন ছুটি থাকে ঈদে, একদম পুরো শহর খালি হয়ে যায়, তখন সেই সময়গুলো মিন্টু রোডের মতন যে রাস্তাগুলো একটা মানে পেন ড্রপ করলেও আপনি শুনতে পারবেন। হ্যাঁ, তো হঠাৎ ধরেন কোন একটা গাছের কোনো পাতা নড়ে উঠলো, আর আমি কিন্তু একটু ভয় বেশি পাই, আমি অনেক ভয় পাই। আপনাকে আগেও বলেছিলাম, আপনাকে বলেছিলাম সেটা বন্ধ করেন, কারণ যেসব ঘটনাগুলো আমি শুনি আসলে অনেক ভয়ঙ্কর এবং বিশ্বাস করতে ইচ্ছা করে না যেগুলো আসলে সত্যি ঘটনা বা এগুলো আমি কোনোদিন এক্সপেরিয়েন্স করি আর কি। আপনি নিশ্চয়ই যাবেন এক্সপেরিয়েন্স করতে। নো ওয়ে। আচ্ছা, আমি যে রাস্তার কথা বলছিলেন তখনই আমার একটা জিনিস মনে পড়লো। ঢাকার আরেকটা রাস্তা আছে যে রাস্তায় গেলে আমার সবসময় মনে হয় কি যে এটা একদমই আমার মনের ভুল হতে পারে, তোমার যে এই কিছু একটা ঘটবে বোধহয়। এটা হচ্ছে ফুলা রোড। হ্যাঁ, আরেকটা রাস্তা ফুলা রোড। ওইদিকে যে বুয়েট টুইটের ওইদিকেও কেমন যেন একটু মানে ভয় লাগে, একটু ভয় লাগে। তো আচ্ছা, আমি কয়েকটা কোশ্চেন করি, এই কোশ্চেন গুলো নিশ্চয়ই মনে থাকার কথা। প্রথমটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে জীবনে প্রথম মনে পড়ে যে ভয় পেয়েছিলেন কিভাবে বা কবে? আসলে আমার একটা কিছু প্রবলেম আছে। আমার প্রবলেম গুলো একটা হচ্ছে খুব পার্সোনাল কিছু প্রবলেম, আমার ফ্যামিলি জানে খালি। আমি আসলে খুব ভয় পাই। আমি জানি আমি একটু হয়তো একটু নার্ভাস টাইপের। আমার মা সবসময় বলে আমি একটু বেশি নার্ভাস। ধরেন আমি চুপচাপ বই পড়ছি বা টিভি দেখছি বা কথা বা অনলাইনে আছি, কিছু একটা করছি চুপচাপ, যদি আমি একটা আওয়াজ যদি শুনি আমি খুব আটকে উঠি।
তো কেউ যদি আমাকে এসে ঘাড়ে হাত দেয় বা আমি এগুলোর ভয়ে খুব থাকি। তো প্রথম ভয় পেয়েছি আসলে, আর এগুলোর জন্য মনে হয় আমার ছোটবেলায় আমি খুব রিকারিং কিছু স্বপ্ন আমি দেখতাম, এবং রাতের বেলা আমি ঘুমের মধ্যে যে স্লিপ ওয়াকিং বলে না, স্লিপ ওয়াকিং টাইপ একটা কিছু। স্লিপ ওয়াকিং তো খুব পিসফুল, আমি উঠে চিল্লাচিল্লি করতাম পাগলের মতন, যাকে পেতাম তাকে মানে ধরে এরকম করে মারতাম, মানে আমাকে বাঁচাও, মানে এরকম। আমি স্বপ্নে কি দেখতাম আমার মনে নাই, বাট এটা আমার এভরি ইয়ার হতো একদম। আমার লাস্ট যেটা হয়েছে আমার মনে আছে যখন আমার বয়স 13 বছর বয়স, তখন হয়েছে এটা। তো আব্বু আম্মু তো জানতো এই প্রবলেমটা আমার, ওরা দে নো হাউ টু হ্যান্ডেল ইট, ওরা জানতো ওরা কিভাবে হ্যান্ডেল করতে হবে, তো আমাকে হ্যান্ডেল করতো। কিন্তু অনেক সময় ধরেন ছোটবেলায় যেটা হতো যে ফ্রেন্ডদের সাথে স্লাম্বার পার্টি করতাম, একসাথে একজনের বাসায় যেতাম, রাতের বেলা ঘুমোতাম। তো এরকম কিন্তু আমার একবার হয়েছিল, আমার সব ফ্রেন্ডরা একসাথে ঘুমাতে ঘুমাতে অনেক রাত, যেটা হয় বাচ্চারা যখন একসাথে থাকে ঘুমায়। তো আমি ঘুমিয়ে গেছি, ওরা সবাই জাগ না। হঠাৎ ওরা যেটা ডিসক্রাইব করলো আমার তো কিছু মনে নেই, যে আমি নাকি হঠাৎ উঠে চোখ টোক খুলে চুল টুল একদম আলা কান্না শুরু করে দিয়েছি, চিল্লানো শুরু করে দিয়েছি, যাকে পাই তাকে মারছি। তো ওদের ধারণা যে আমার মানে আই ওয়াজ পজেসড, এবং আসলে নাকি আমি এমন আচরণ করতাম যে আমি নাকি পজেসড থাকতাম। বাট আমার আব্বুর একটা এক্সপ্লেনেশন হচ্ছে যে হয়তো ব্লাড সার্কুলেশন কিছু একটা প্রবলেম, বাট এটা হতে, এটা আমার প্রায় হতো, এবং আমি আমি সবসময় একটু ভয় ভয় থাকতাম যে এটা হবে হবে আমার। তো তারপর আমার দাদু বলতো যে আমাকে বোবাই ধরেছে, এটা প্রায় বলতো আমার দাদি যে তোমাকে মানে বোবাই ধরেছে। তো এই প্রবলেমটা নাকি আমারও হতো, ওনারও হতো ছোটবেলায়, তো এটা নাকি আমার। তো ওই সময়টা থেকে কিন্তু আমার ভয়টা কিন্তু খুব বেশি। আমি একটু অন্ধকার ভয় পাই, ডার্কনেস আমি একটু ভয় পাই। হ্যাঁ আমি, এবং কিছু থাকা লাগে না আমি, হ্যাঁ। এবং প্রায় যেটা হয় যে আমি যখন দেশের বাইরে যাই কোনো কাজ করতে হবে সামথিং, আমি যখন হোটেলসে থাকি তখন আমি প্যাসেজওয়ে লাইট, রুমের লাইট, বাথরুমের লাইট এবং টিভি ছেড়ে তারপর আমি ঘুমাই। এটা আমি বহুদিন ঘুমাই, এবং আমি যখন কোনো সময় একা থাকি কোনো রুমে, টিভি না ছাড়লে আমার মনে হয় ফাঁকা ফাঁকা লাগে, ফাঁকা ফাঁকা। এবং আমি এটা প্রায় এখনো করি আমার রুমে, প্রায় আমি যখন অন্ধকার হঠাৎ, আর আমি রাতের বেলা উঠে যাই, প্রায় ঘুম থেকে প্রায় উঠে যাই, দেখি যে আমি একা, কারণ আমি আমার রুমে থাকি, তখন যেটা হয় যে আমি টিভি ছেড়ে দিই। সকালবেলা আমার মা এসে বকাবকি, তুমি টিভি ছেড়ে ঘুম, এটা কোন ধরনের, তুমি টিভি ছেড়ে ঘুমাচ্ছ কেন, মানে টিভি নষ্ট হয়ে যাবে, বা হয়তো লাইট জ্বালানো, সারা রাত লাইট জ্বালানো, এটা কোন ধরনের, কোন দেশি নিয়ম, এটা বুঝলাম না। মানে ওই ভয় পাওয়ার চাইতে অনেক 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 আরামে ঘুমানো যায় এরকম কিছু একটা করলে। কিন্তু আমি যেটা বলবো যে এবার যে সেকেন্ড কোশ্চেনটা, সেটা হচ্ছে সবাইকেই করছি এই কোশ্চেনগুলো, সেটা হচ্ছে ভয় যখন পেয়ে গেছেন, জাস্ট এখন তো কিছু করার নাই, সেই মুহূর্তে কি করেন? যে ভয় তো পেয়ে গেছেন, মানে জাস্ট হঠাৎ করে একটা কিছু এক্সপেরিয়েন্স করছেন, সেই মুহূর্তটা আপনি কি করেন বা কি করতে ইচ্ছে করে? আমি আপনাকে একদম ইয়ে করে বলি, আমি না ব্ল্যাঙ্ক হয়ে যাই রাসেল ভাই, একদম ব্ল্যাঙ্ক। এবং স্টিফনেস যেটাকে বলে, এটা তো আমি খালি বইতে পড়তাম যে এই মানুষটা স্টিফ হয়ে গেল বা হোয়াট এভার, আমি ওই স্টিফনেসটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করি। আমি পুরো স্টিফ হয়ে যাই, আমার পুরো বডি, আমি যদি বেশিরভাগই হয় এটা রাতে বেলা যখন আমি শুয়ে থাকি, যখন আমি শুয়ে থাকি তখন মনে হয় যে ওই যে গাটা ছেড়ে দেয় না, এনার্জিটা ওরকম ছেড়ে দেয়। আমি যত গরম হোক না কেন, গরমকাল হোক হোয়াট এভার হোক, আমি এক চাদর নিয়ে মানে মাথার উপর দিয়ে আমি শুয়ে থাকি, তারপর আমি দোয়া পড়তে থাকি, সূরা পড়তে থাকি, মানে আমি কিন্তু কিছুটা সময় অ্যাটলিস্ট হাফ এন আওয়ার বা 1 ঘন্টা আমি এরকম করতে থাকি, কিন্তু আমি ভয় চোখও খুলি না। আমি চাইলে একটু হাঁটতে পারি, কিন্তু আমার লাইটের একটা সুইচ আছে, কানেকশন দেওয়া আছে বিছানার পাশে, কারণ বই পড়তে পড়তে অনেক সময় ঘুমিয়ে যাই, তো লাইট সুইচটাই করি। আমি চাইলে হাঁটতে পারি, কিন্তু আমি সুইচটা জ্বালিয়ে আমি লাইট জ্বালাতে পারি, কিন্তু অতটুকু সাহস আমার হয় না, এবং ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কিছু টাইম। এবং এরকম রাত গেছে আমার যে আমি 2-3 ঘন্টা একসাথে জাগনা, তারপর মানে তারপর আস্তে 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 কখন ঘুমিয়ে পড়ি আমি জানি না। এবং বই পড়ার সময় একটা অদ্ভুত ফিলিং, আমি জানি না যে আপনার হয় কিনা, আমার সবসময় মনে হয় কি বই পড়ছি আমি, হঠাৎ করে মনে হচ্ছে মানে জাস্ট সামনে দৌড়ে আছে বইটা, মনে হচ্ছে পায়ের কাছে কিছু একটা আছে, আমি না বারবার ঝট করে বইটা সরিয়ে আবার পায়ের দিকে দেখি। আমার এটা প্রায় হয়, কিন্তু কিছু আছে মনে হয়। আর আমার প্রায় যেটা হয় যে দরজা কিছু নক করলো নাকি, এরকম প্রায় হয় যে আমি গিয়ে দরজাটা খুলিও যে কেউ নাই, হ্যাঁ হয়তো নক করেনি, হয়তো এটা আমারই একটা, হ্যাঁ এটা আমারই, বাট আমার এটা প্রায় মনে হয় যে দরজা নক করেছে এটা। এবং এরকমও হয়েছে অনেকবার যে আমি এই বছরে, ইনফ্যাক্ট এই বছর লাস্ট ইয়ার এরকম অনেকগুলো ইয়ে হয়েছে, ইনস্টেন্সেস হয়েছে যে আমি মিস কল দিয়ে আমার মাকে দেখে তারপর ইদার আম্মু এসে আমার সাথে ঘুমায় বা আমি গিয়ে আম্মুদের রুমে ঘুমাতাম, এরকম এরকম প্রায় হয়েছে। এরকম হয়েছে। আচ্ছা একটা জিনিস সেটা হচ্ছে যারা ভয় পায় তাদের জন্য কিছু একটা বলেন, যারা মানে এখানে কিন্তু অনেকজনই আছেন যারা শোনেন রেগুলার এই শোটা, বা যারা ইনভলভ নানাভাবে, কেউ হয়তো কেউ তাদের নিজেদের এক্সপেরিয়েন্স পাঠাচ্ছেন, কেউ হয়তো এখানে এসে শেয়ার করে যাচ্ছেন, তো তাদের জন্য কিছু বলেন যারা ভয় পায়, রেগুলার যারা ভয় পায়। আমাকে যেটা অনেকেই বলেছে, বিকজ আমি একটু ভয় বেশি পাই, তো যখন দেখেছি যে এটা আসলে আমার একটা সিরিয়াস প্রবলেম, আই ডোন্ট জোক, আমি ফাইজলামি করি না। যেরকম রাসেল ভাই আমি আপনাকে বলি, যখন গ্রাজ বের হয়েছে, দ্য মুভি গ্রাজ 1, গ্রাজ 2, আই থিংক গ্রাজ 3ও বের হয়েছে,
কিন্তু আমি গ্রাজ যে মুভিটা, ওটা আমাকে আমার ফ্রেন্ডসরা জোর করে দেখেছিল, আমার ঘুম হয় না অনেক রাত। এবং আমি আমি কিন্তু হরর মুভিজ দেখি না, আমি আমার রুমে হরর কোনো বই বা ডিভিডি কিছুই রাখি না। মানুষজন এটা নিয়ে হাসাহাসি করে, আসলে এটা আমার প্রবলেম হয় বলে আমি আমি এগুলো কিছু করি না। তো আমার মনে হয় যে যারা ভয় পায় তারা এগুলা একটু দূরে দূরে, কিন্তু আমাকে যারা আমার ফ্রেন্ডসরা বা আমার রিলেটিভরা বলেছে যে ভয়টাকে ফেস করতে হবে, এবং আমার মাও প্রায় বলে যে ভয়টাকে ফেস করতে হবে, কারণ এই ভয়ের জন্য আমরা অনেক কাজ কিন্তু ইনকমপ্লিট রেখে দিই প্রচুর। ধরেন আমার এখন কথার কথা উঠতে হবে, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে ধরেন ফজরের সময়, ওই ভয়ের জন্য কিন্তু আমি উঠছি না, এটা প্রায় হয়। তারপর ধরেন আমার কোথাও যেতে হবে, আমার কোনো একটা কাজ আছে, তো আই হ্যাভ টু গেট আপ এট 5, রেডি হয়ে 6টার মধ্যে বের হয়ে যেতে হবে, আমি এটা পারছি না, কারণ আমার ভয় আমি শুয়ে আছি। তো এগুলো না মানে যেটা আমার মা বলে, অনেকে বলে এটা, যে এটা ইটস ট্রু, যে আমাদের পৃথিবীতে হয়তো অনেক কিছু আছে, বাট কাজের উপরে কিছু নেই, যেটা দরকার এটা কিন্তু করতে হবে। তো এই ভয়টার জন্য যদি তোমার কিছু ক্ষতি হয়, তাহলে ইউ হ্যাভ টু ফেস দিস ফিয়ার, এই ফিয়ারটা ফেস করতেই হবে। তো এটা এখন কিভাবে ফেস করতে হবে এটা অনেকের যেরকম ধরেন আমি আমি একটা করি যে আমি খালি পড়তে থাকি, সুরা পড়তে থাকি। আমি 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 একটু রিলিজিয়াস, আমি কিছু জিনিস বিশ্বাস করি, তো ওগুলোকে আমি খালি স্মরণ করতে থাকি, বারবার পড়তে থাকি, বারবার রিপিট করতে থাকি, এগুলো করি। তারপর আরেকটা জিনিস যেটা আমাকে হেল্প করেছে খুব, সেটা হচ্ছে কাজের মধ্যে থাকতে হবে। এটা যে কোনো কাজ হতে পারে, হয়তো আপনার ফ্রেন্ডের বিয়ে নিয়ে আপনি দৌড়াদৌড়ি করছেন, এই ঠিক করছেন ওটা ঠিক করছেন, আপনার অফিসের কাজ আছে, আপনার নিজস্ব কোনো প্রজেক্ট থাকতে পারে, যে আপনি একটা এসে লিখবেন বা কিছু একটা লিখবেন, লেখা শেষ করবেন, লেখা শেষ না করলে তো আপনি এগুলোর মধ্যে সারাক্ষণ থাকলে হবে কি, রাতের বেলা কিন্তু আসলে ইউ উইল গেট টায়ার্ড, আর আসলে একটা পিসফুল ঘুম আপনার আসবে, তখন দরকার। হ্যাঁ, তখন কিন্তু মানে হাজার রকমের ভয় আসলেও টায়ার্ডনেসটা কিন্তু আপনাকে, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন কিন্তু আপনি ঘুমিয়ে যাবেন। তো আমার মনে হয় যে আপনি যদি হেলদি কিছু কনস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিস এর মধ্যে যদি থাকেন সবসময়, আপনার ব্রেনটা কিন্তু সবসময় মানে, তারপর কিন্তু ভয়টাকে আর ইম্পর্টেন্স দিবে না। কিন্তু আপনি যদি কাজ কম করেন, আজেবাজে চিন্তা বেশি করেন, আপনার ব্রেন ডেফিনেটলি ভয়টাকেই বেশি ইম্পর্টেন্স দিবে। এবং আমার যেটা মনে হয়, যারা যারা সত্যিকার অর্থে এখন বাচ্চার মা বা যারা এখন বাচ্চাদেরকে মানুষ করছেন, বড় করছেন, তাদের একটা জিনিস ছোটবেলা থেকে না এই জিনিসগুলো অনেক তো এফেক্ট করে, যে ছোট থেকে ভয়, এটা খেয়ে নাও, না হলে কিন্তু এই যে এই ঝামেলাগুলো কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যায় এক সময়। সত্যি মনে হয় যে আসলে এই কিছু একটা বোধ হয় আছে, তো এই জিনিসগুলো সমস্যা হয়। আচ্ছা, যারা ভয় পায় না তাদের জন্য কিছু একটা বলতে হবে, যারা একদমই কখনোই ভয় পায় না। আসলে আমি তারপর একটা কথা বলবো, যদি একটু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আমি এরকম অনেক প্যারেন্টস কে চিনি যারা এখনকার মানে আমাদের সমান যারা প্যারেন্টস, যারা নতুন নতুন মা বাবা হচ্ছে, ওরা কিন্তু আবার খেয়ে নাও পুলিশ আসবে কিন্তু, এরকম কিন্তু বলে। হ্যাঁ, এখন আর মাও বা ভূত বা এগুলো আর ইয়ে করে না, এরকম ধরনের ভয় দেখাতে হবে, কারণ এবং ওটা ভেবে নেওয়া সহজ হয়, সবসময় নিউজে দেখছে, সবসময় পত্রিকার পাতায় দেখছে, রিয়েলিস্টিক বাচ্চা। আচ্ছা, আপনি যে প্রশ্ন করলেন যারা ভয় পায় না, তাদেরকে আমি কংগ্রাচুলেশনস বলবো, যে বিশাল বড় একটা ফিয়ার থেকে আপনারা মুক্তি পেয়ে গেছেন, আপনারা এনজয় করতে পারেন। এখন অনেক সুন্দর সুন্দর হলিউড থ্রিলার্স বের হয়, যেগুলো দেখতে পারি না, এগুলো আপনারা দেখতে পারেন, এগুলো নিয়ে আপনারা ডিসকাস করতে পারেন। আমি বলবো যে এটা খুবই ভালো, কিন্তু আল্লাহর ওয়াস্তে যারা ভয় পায় তাদেরকে ভয় দেখায় না। আচ্ছা, যদি কেউ কোনোদিন বলে, বা আমি যদি এখন বলি যে আপনার জীবনের স্মরণীয় একটা ভয়ের ঘটনা বলুন, আসলে আমি তো এরকম অ্যাভয়েড করি, কিন্তু দুইটা ঘটনা বলতে পারি, বাট নাথিং কম্পেয়ার টু আপনার অন্য যে ঘটনাগুলো যেগুলো শুনেন। একটা ঘটনা মনে আছে যে আমরা তো মিডল ইস্টে থাকতাম, তো মিডল ইস্ট থেকে আমরা প্রতি বছর ধরেন 1 মাসের জন্য আমরা বাংলাদেশে আসতাম, একদম ছোট থাক। আমরা এখন 4 ভাই বোন, বা ওই সময় কিন্তু আমরা তখন ছোটবেলার কথা বলছি, তখন আমি আর আমার ভাই মিল, আমাদের মধ্যে 13 মাসের ডিফারেন্স, আমার পিঠাপিঠি। তখন আমরা যেটা করতাম যে ঢাকায় আসতাম, ঢাকায় এসে 1 দিন 2 দিন থাকতাম, তারপর আমরা চিটাং চলে যেতাম, ওখানে বাকি 20 দিন থাকতাম, 25 দিন থাকতাম, আবার ঢাকায় আসতাম 1 দিন 2 দিন, তারপর ওখান থেকে ফ্লাইট নিয়ে আমরা সাউদি চলে যেতাম, এরকম একটা ইয়ে ছিল তখন। আর আমরা ঢাকা বলতে কিন্তু আমরা ঢাকা চিনতাম খালি কাহিরটুলি, পুরান ঢাকা। আমার মা ওখানে বড় হয়েছে, আমার বাবা ওখানে থাকতো, ঢাকা ইউনিভার্সিটি যখন পড়তেন, তো পুরান একটা বাসা আছে আমাদের ওখানে, ওখানে আমরা উঠতাম, ওখানে থাকতাম। তো ছাদের উপরে একটা পুরান একটা রুম আছে যেখানে আমার বড় দাদু থাকতেন, তো ওখানে আমরা যখন ভেকেশনে আসতাম আমরা ওখানে থাকতাম। এখন পুরান ঢাকা যারা থাকেন তারা হয়তো বুঝবেন, যারা যারা বাসে গেছেন, জানালাগুলো কিন্তু বিশাল বড় বড়, এবং জানালার যে মানে ওগুলো খোলা বন্ধ করা মানে একটা ছোট বাচ্চার জন্য এটা একটা বিশাল বড় একটা টাস্ক। এবং তখন কিন্তু কোনো গ্রিলস ছিল না, গ্রিল কিন্তু ছিল না। আমার মনে আছে আমাদের বাসার এখনো ইনফ্যাক্ট ওইসব জানলায় কোনো, হ্যাঁ শীত পরে দেওয়া হয়েছে, বা কিন্তু ছাদের যে জানলাটা ওটা মনে হয় এখনো দেওয়া হয়নি, পুরোটাই কিন্তু মানে আপনি ওখানে দাঁড়ালে কিন্তু পুরো যেতে পারেন, এরকম সব বন্ধ থাকতো।
আশেপাশে অনেক গাছ, আর মনে আছে অনেক রকম গাছ তখন ছিল, পেয়ারা গাছ, তারপর অনেক রকম, আমি ফ্রুটস এর নামগুলো হয়তো জানি না, কিন্তু ওখানে অনেক রকম গাছ ছিল, বড় বড় গাছ ছিল। আচ্ছা। এবং মানে ছাদটাও একটু পুরান দিনের মতো, কতগুলো ডিজাইন ডিজাইন মার্কা, অনেকগুলো মজার মজার। তো আমরা ওই ছাদে ওখানে থাকতাম। আম, আমি আর আম্মু, বিছানাগুলো বড় বড়, তো আমি আর আম্মু বিছানায় থাকতাম, এমিল আর আব্বু পাশের আর একটা একটা আচ্ছা। ম্যাট্রেস করে নিচে থাকতো। আমি প্রতি রাতে উঠে যেতাম, প্রতি রাতে আমি উঠে যেতাম মাঝখানে, এবং দেখতাম যে আব্বু, মানে গরম তখন তো এসি ছিল না, তো ফ্যান ছেড়ে দিয়ে আব্বু বড় বড় যে জানালাগুলো ওগুলো মানে খোলা রাখতো বাতাস যেন, ভেন্টিলেশনের জন্য। আমি নিশ্চিত আমি একটা খুব উইয়ার্ড একটা আওয়াজ শুনতাম, এবং আওয়াজটা বিড়ালের না, আওয়াজটা কুকুরের না, আওয়াজটা কোনো যে ওই যে আশেপাশে যে কোনো নর্মাল যে জীবজন্তু ওগুলোর মানে মানুষেরও না, কিসের আওয়াজে বুঝতাম না। এবং আমি এটাও বুঝতাম যে এই যে আওয়াজটা, এটা দুইটা পিচে ছিল, এবং এটা দুইজন কনভারসেশন করছে। এটা আমি এভরি রাতে শুনতাম, প্রতি রাতে এই জিনিসটা আমি শুনতাম। এবং আমি যখন ঘুম থেকে উঠতাম, আমি শুনতাম, আমি খুব ভয় পেয়ে যেতাম, কারণ এটা আমার কাছে খুব আজগুবি একটা ইয়ে। এবং ওরা যে কনভারসেশন করছে এটা বুঝতে পারছি, মানে কিরকম কনভারসেশন, মানে বাসায় যেরকম আব্বু আম্মুরা করে না, যে হ্যাঁ তো এইটা হয়েছে ওটা হয়েছে, বা এই মাসে হয়তো এত টাকা বেশি লাগবে, নর্মাল কিছু হাউস হোল্ড কনভারসেশন। এগুলো নর্মাল কিছু হাউস হোল্ড কনভারসেশনই, কিন্তু কি একটা ভাষায় বলতো, কি একটা আজগুবি একটা ভয়েসে বলতো, এটা আমি কখনো, এটা আমি কখনো বুঝতাম না এই জিনিসটা। নট যে ওরা এসে আমাকে হার্ট করতো তা না, অনেক সময় মনে হতো যে খুব কাছে আসছে আওয়াজটা, মনে হচ্ছে উপর দিয়ে যাচ্ছে আওয়াজটা, বা অনেক সময় মনে হতো যে ওরা পাশের বাড়িতে বা পাশের গাছে বসে ওরা আলাপ আলোচনা করছে, এরকম মনে হতো এই জিনিসটা। এবং এটা প্রতি রাতে আমি শুনতাম। এই ব্যাপারটা কিন্তু বেশ ভয়ঙ্কর, মানে এটা একটা আসলে, বাচ্চার জন্য বিশেষ করে অনেক বেশি এটা আসলে অনেক ভয়ঙ্কর। ভয়ঙ্কর। এবং আমি মনে আছে সকালবেলা আমি আম্মুকে উঠিয়ে দিতাম, মানে যখন উঠতাম ঘুম থেকে আমি আম্মুকে বলতাম যে এরকম এরকম, তো আম্মু বলছে না মনে হয় তোমার খালামুনিরা নিচে, মানে নিচে তলায় ওরা থাকতো, খালামুনিরা হয়তো মানে পরীক্ষার জন্য পড়াশোনা করছে জোরে জোরে, তো জোরে জোরে যে মুখস্থ করতো না আগে, জোরে জোরে পড়ে পড়ে, তো ওরকম দূরে দূরে পড়তে হতো, পড়তো, দূরে দূরে পড়তো, ওরভাবে পড়াশোনা করছে। আমি বলছি যে না আমি তো বুঝতাম, মানে আমি তখন অনেক ছোট, বাট আমার মনে হচ্ছে আমি তো বুঝতাম, খালামুনির গলা বুঝতাম, বা খালামুনিরা যে পড়াশোনা করছে বাংলা, যে আমি বুঝতাম, ল্যাঙ্গুয়েজটা বুঝতাম, কিন্তু আমি তখন কিছু বুঝতাম না। তো একদিন আম্মু বলে ঠিক আছে তুমি আমাকে ডেকে দিও। এখন আম্মু আব্বু সারাদিন 100 রকমের কাজ, রাতের বেলা যে ঘুম তো ঘুম, ডাকবো কি, আমি ডেকে ডেকে আম্মুকে বললাম যে এই যে দেখো আওয়াজটা শোনো, আম্মু একটু শুনে, ও না কিছু না, এটা হয়তো ওই ওই নিচে তোমার খালামণিরা পড়াশোনা করছে, এটা বলে আবার ঘুম। আমি সে রাত একদমই ঘুমোতে পারিনি, এবং এটা আমার অনেক বছর আমার মনে আছে, এই জিনিসটা আমি শুনতাম যখনই আসতাম ঢাকায়, তখনই আওয়াজগুলো শুনতাম। ওকে, আর সেকেন্ড যেটা? সেকেন্ড যেটা, এটা আমি জানি না এটা আমার হ্যালুসিনেশন নাকি, আই ডোন্ট, হ্যালুসিনেশন না, এটাকে আমার একটা ইমাজিনেশন নাকি আমি জানি না। সেকেন্ড আগে আমি একটা গান শোনাচ্ছি, আপনার একটা গান শোনা ওকে অ্যাবসলিউটলি। কোন গানটা শুনবো তাই বলেন? আপনার ইচ্ছা যে কোনো গান। আমরা ফিরে পাওয়াটাই শুনি, ফিরে হ্যাঁ পাওয়াটা ফিরে অসম্ভব পাওয়া মজার একটি গান। ডেফিনেটলি। সো স্টে টিউনড রেডি ফুর্তি, আমরা এলিটার একটা গান শুনে আসবো, ফিরে পাওয়া, এবং তারপরে ফিরে আসছি আবারও এলিটাকে নিয়ে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, আমার সাথে রয়েছেন এলিটা। এতক্ষণ এলিটার গান শুনছিলাম, চমৎকার একটি গান ফিরে পাওয়া, এবং আবারও এলিটাকে নিয়ে ফিরে এলাম তার ঘটনায়। এলিটা তারপরে কি করবো? আচ্ছা সেকেন্ড ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, সেটা হচ্ছে আমি ঢাকাতেই যখন আমরা ফাইনালি আমরা 2001 সালে চলে মানে আমার বাসা বাংলাদেশে আসলাম, এবং ইউনিভার্সিটি জয়েন করলাম নর্থ সাউথ। তো যেটা হয় নর্থ সাউথের স্টুডেন্টরা জানে সবাই, এবং অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টরা মনে হয় একই, যে প্রেজেন্টেশনস থাকে অনেক, সারা রাত জেগে পেপারস কমপ্লিট করতে হয়, এবং সেমিস্টারের শেষে অনেক চাপ থাকে। তো আমারও ওরকম একটা সময় যাচ্ছিল, আমি গান শুনছিলাম, অনলাইন চ্যাটিং করছিলাম, আর কাজ করছিলাম সব মিলে। তো আমি তো তখন যে ভাড়াবাসে থাকতাম, আমার একটা ভাড়াবাসে থাকতাম ওই সময়টাতে, এটা হলো 2004-এর দিকে আই থিঙ্ক, 4 বা 5-এর দিকে। তখন আমার রুমের যে বারান্দাটা, ওটা কিন্তু মানে কোনো গ্রিল নাই, কিছু নাই, জাস্ট একটা নর্মাল একটা বারান্দা। তো অনেক সময় ভেন্টিলেশনের জন্য আমি দরজাটা খুলে দিতাম। আচ্ছা। তো যতক্ষণ আমি যেটা বললাম, যতক্ষণ কাজের প্রেশারে থাকি চিন্তাগুলো কিন্তু মাথায় আসে না। হঠাৎ যেটা হলো যে কেন জানি সেদিন আমি ভয় পেয়ে গেলাম। এখন আমার আবার আমি জানি না যে আমাকে কেউ কোনো গল্প বলেছিল বা কি, আই ডোন্ট নো, হঠাৎ খুব ভয় পেয়েছি আমি, খুব কষ্ট করে উঠে, কারণ আমি যখন ভয় পেয়ে যাই আমি স্টিফ হয়ে যাই, আমি নড়তে পারি না, খুব কষ্ট করে উঠে আমি দরজাটা লাগালাম, বারান্দার সবাই তো ঘুম বাসায়, মাঝরাত। এবং আমি যেটা করলাম যে আমি অনেকক্ষণ জেগেছিলাম, আমি অনেকক্ষণ মানে
ভয়টা যে পাচ্ছি বুঝতে পারছি না আমি কেন ভয় পাচ্ছি। এবং এবং আমার এটা মনে আছে আমাকে একজন বলেছিল যে when you are very scared, যখন তুমি মানে কোনো রিজন ছাড়া কোনো ভয় পাচ্ছ তখন মেবি হয়তো রুমের মধ্যে কিছু থাকে বা কিছু আছে। এটা আমাকেও বলেছিল। এটা হয়তো তুমি দেখছো না, বুঝতে পারি, হ্যাঁ দেখতে পাচ্ছি কিন্তু ফিল ফিল করতে পারছি কোথাও না কোথাও কিছু। আমি না খালি সূরা পড়ছি, খালি খালি মানে আমি কি করবো বুঝতে পারছিলাম না। এবং তখনই ভাবলাম যে না, আমাকে আমার ফিয়ারটা ফেস করতে হবে। কেন যে এটা ভাবলাম এই জিনিসটা, ফিয়ার ফেস করতে হবে চিন্তা করে লাইট অফ করে শুয়ে গেলাম। এই যে তখন ভয়টা ঢুকলো, আমি আর উঠে যে লাইট অন করবো পারছি না, সম্ভব হচ্ছে না। আমি তখন কি করবো বুঝতে পারছি না। আমি জাস্ট গায়ের মধ্যে একটা চাদর দিয়ে আমি শুয়ে আছি যে না যাই হোক না কেন আমি উঠবো না, চোখ খুলবো না, আমি উঠবো না, আমি দরকার হলে শ্বাসও নিবো না, কিন্তু আমি শুয়ে থাকবো। শুয়ে আছি, আমি খালি মানে সূরা পড়ছি একটা পারি, যা যা পারি, যা যা মুখস্থ ছোটবেলায় সবই পড়ছি। হঠাৎ আমার মনে হলো কি এটা কি আমার ঘুমের জন্য নাকি আমি বুঝতে পারছি না এখন এত বছর পরে, বাট আমার মনে হলো যে কিছু একটা, কোনো ফিজিক্যাল কিছু না, একটা মানে এরই একটা কিছু আমার মানে মনে হলো যে, আমি বলি ফিলিংটা কেমন, যখন আপনি স্বপ্ন দেখেন তখন পড়ে যাওয়ার একটা ফিল থাকে না, আপনি পড়ে যাচ্ছেন একদম মনে হচ্ছে অনেক নিচে পড়ে যাচ্ছেন, পড়ে হঠাৎ মানে এয়ার পকেটে পড়ে যাওয়ার, হ্যাঁ হ্যাঁ পড়ে যাচ্ছে, তখন একটা ঘুমটা ভাঙে। সেম ফিলিংটা আমার হয়েছে যে আমি পড়ে যাচ্ছি বা কিছু একটা আমার উপর পড়ছে, এবং ওই ফিলিংটা আমার হচ্ছিল। এবং দ্যাট ওয়েন্ট অন ফর কোয়াইট আ ফিউ সেকেন্ডস, মেবি 15 সেকেন্ডস বা 10 সেকেন্ডস। 10 সেকেন্ডস ওই সময়টাতে কিন্তু ইটস এ লট। এবং মনে হচ্ছে আমি পড়ে যাচ্ছি বা এরকম একটা ফিলিং যে ছেড়ে দিল বডি, এরকম একটা ফিলিং আমার উপর ধাপ করে আস্তে করে পড়লো। মানে মনে হলো যে আস্তে ধীরে এরকম ফ্লোট করে 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 পড়লো আমার উপরে। এবং আই ফাউন্ড ইট ভেরি স্ট্রেঞ্জ, কারণ এই ফিলিংটা আমার কখনো জাগনা অবস্থায় আমার হয় নাই। তো নেক্সট দিন শেয়ার করলাম আমার সাথে, আমি বললাম হয়তো তুমি ইউ আর স্লিপি, মেবি তোমার ঘুম আসছে তাই তুমি এরকম ফিল করেছো, কিন্তু তা কিন্তু না। আমি কিন্তু আই রিমেম্বার আমি খুব ভয়ে ছিলাম, এবং ভয় যখন ছিলাম তখন কিন্তু আমার ব্রেনটা কিন্তু একটু শার্প ছিল। কোনো একটা আওয়াজ হলেই কিন্তু আমি শুনতে পারছি, কোনো একটা টাক একটা আওয়াজ, দরজার কোনো একটা আওয়াজ বা কিছু একটা পানির ফোঁটা পড়ছে, ওটা কিন্তু আমি শুনতে পারবো। তখন ব্রেনটা খুব শার্প থাকে, একদম লাইভ থাকে, অ্যাক্টিভ থাকে। তো ওই অবস্থায় এই ফিলিংটা কেন আমার আসবে আমি বুঝলাম না। এবং ওই ফিলিংটা হওয়ারও আরো 15-20 মিনিট পরে কিন্তু আমি ফাইনালি মনে হয় ঘুমে মানে আমার ঘুম আসছে। ওকে, হ্যাঁ এটা অনেক ভয়ঙ্কর একটা ফিলিং আমার জন্য, এবং এটা প্রায় আমার মনে হয় যে কেন হলো। আচ্ছা আমি কি ইমাজিন করছিলাম বাট না, শরীর দিয়ে বোঝা গেছে আর কি, মানে আমার শরীরে বোঝা গেছে, আমি ফিল করেছি যে কিছু একটা আমার উপরে এরকম করে পড়ে গেল। এটা মানে ভয়ঙ্কর। চিৎকার দেন না কিছু? না না, আমি খুবই ভয় ছিলাম। এবং আমার একটা এরকম ফিলিং হলো যে তখন আস্তে আস্তে মানে যেটা হলো যে কেন পড়লো এটা, কেন আমার এই পড়লো, যে কিছু কি ছিল, ও কি ফাইনালি চলে গেল নাকি কিছু একটা মানে। এবং ইট ওয়াজ ভেরি স্ক্যারি, এই জিনিসটা আমার জন্য খুবই স্ক্যারি ছিল। এবং আমি আসলে এতটুকু ভয় আমি নিতে পারি না, সহ্য করতে পারি না। হ্যাঁ, সো এই ছিল এলিটার সাথে আমাদের মানে এলিটার এক্সপেরিয়েন্স গুলো, এবং যারা এতক্ষণ ধরে শুনে নিশ্চয়ই অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার অনেক বেশি ভালো লেগেছে। এবং এলিটা যখন বলছিলেন মানে এটাকে আমি জানি সবসময় সত্যি কথা বলে, সবসময় সত্যি কথা বলে, এবং খুব মানুষ হিসেবে অসম্ভব ভালো একজন মানুষ। না আমি একদম মন থেকেই বলছি। তো যখন এলিটা বলছিল না যে আপনার এখানে যে ধরনের গল্প হয় সেরকম কিছু হবে না, তখন আমি বেশ মানে ও আচ্ছা এখন ব্যাপারটা সেরকম নাই, এখন অনেক ভালো লাগছে যে এলিটা হয়তো মনে করেছিল যে ভালো লাগবে না, বাট অনেক ভালো হয়েছে। সো এলিটা অনেক তো ফ্যান আছে, এবং আমি দেখি যে গান মানে বাজানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করে বিভিন্ন সময় এলিটার গান শুনবো। সো সেই সমস্ত ফ্যানদের জন্য আজকে ঈদের দিন, সুতরাং কিছু একটা যদি সব আমি সবাই ফ্যান্স ফ্রেন্ডস যারা আছে, যারা আসলে অনেক অ্যাডমায়ার করে, তাদেরকে বলবো যে ফার্স্ট অফ অল ঈদ মুবারক। ফ্যামিলির সাথে টাইম বেশি করে স্পেন্ড করবেন, কারণ পরে যেটা হয় যে অনেক সময় কোনো না কোনো কারণে স্পেন্ড করা হয় না, তখন কিন্তু অনেক খারাপ লাগে যে যখন টাইমটা ছিল তখন স্পেন্ড করলাম না। বন্ধু বান্ধব তো ডেফিনেটলি ওদের সাথে করবেন, কিন্তু একটা সময় রেখে দিবেন ফ্যামিলির জন্য, ফ্যামিলি মেম্বারসদের জন্য। কোনো না কোনো ভাবে এটলিস্ট সকালের খাওয়াটা বা দুপুরের লাঞ্চটা কিছু একটা, বা রাতের খাবারটা কিছু একটা যদি ফ্যামিলির সাথে স্পেন্ড করেন, আমার মনে হয় এটা খুব ভালো হয়। আপনাদেরও খুব ভালো লাগবে, ফ্যামিলিরও খুব ভালো লাগবে। এটাই বলবো সবাইকে। ঈদ মুবারক সবাইকে। এত কষ্ট করে এখানে আসার জন্য আজকে অনেক ব্যস্ত, আসলে বিভিন্ন জায়গায় হয়তো যাওয়ারও মানে একটা আছে যে আত্মীয় স্বজনের বাসায় যেতে হয়, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে হয়, বিভিন্ন ইন্টারভিউ দিতে হয়, তারপর আবার এটা পেশায় আবার সাংবাদিক, সুতরাং সেই দিকেও একটা। না আমি একটা জিনিস বলবো রাসেল ভাই, যে রেডি ফুর্তিতে আমার একটা অন্যরকম একটা সম্পর্ক রেডি ফুর্তি সবার সাথে। এবং আপনারা প্রায় দেখেছেন রেডি ফুর্তি প্রায় আমি চলে আসি খেতে বা কিছু করার নাই, রেস্ট নিতে কিছু একটা। রেডি ফুর্তিতে সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং দিস ইজ লাইক মাই সেকেন্ড হোম।
তাই আমার কাছে একদমই কষ্টের কিছু লাগছে না। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আমাকে মনে করেছেন। কারণ আমি আপনাকে প্রায় বলি ভাই শোটা বন্ধ করেন, এই ভূত এফএম এই প্রোগ্রামটা কেন আপনি ইয়ে করেন। হঠাৎ করে যখন টিউন ইন করি রাতের বেলা তখন এই প্রোগ্রামটা শুনতে হয় আমার। তো আমি জানি তারপরেও যে আপনি আমাকে এই শোতে ডেকে ইয়ে করেছেন, থ্যাংক ইউ। কারণ আমি আমার কাছে মনে হচ্ছে যে ভালো কিছু একটা পাবো এবং সেটা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম এলিটার সাথে এবং আরো একবার আমরা গানে ফিরে যাবো এবং গানের পরে ফিরে আসছি। সেই পর্যন্ত সবাই সাথেই থাকুন, কোথাও যাবেন না এবং যারা এসএমএস করতে চান তারা এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরে। রাইট, গানের পরে ফিরে এলাম আবারও। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম, সাথে আছি রাসেল। আর একটার পর একটা দারুণ দারুণ সব এক্সপিরিয়েন্স শুনছিলাম আমরা এতক্ষণ। আর এই মুহূর্তে সবকিছুই অসম্পূর্ণ হয়ে যায়, ভূত এফএম সবকিছুই অসম্পূর্ণ হয়ে যায় যদি ভৌতিষ্টের কোনো কাহিনী না থাকে। যদিও ভৌতিষ্টের কেউ আজকে এখানে উপস্থিত নেই, কিন্তু অনেকেই এরকম আমাদেরকে জানিয়েছেন যে ভৌতিষ্টের বলা বিভিন্ন ধরনের ঘটনাগুলো তারা অনেকে মিস করে গেছেন। সো লাস্ট টাইম আমাদের মনে আছে আমরা ভূত এফএম এর 1 বছর পূর্ণ করেছিলাম, সেদিন ভৌতিষ্ঠ উপস্থিত ছিল না, কিন্তু তারপরেই 20 অগস্ট ভৌতিষ্ঠ রেডিও ফুটতে এসেছিল এবং ভৌতিষ্ঠ ভূত এফএম এসেছিল, ভূত এফএম উপস্থিত ছিল এবং তাদের বিভিন্ন ধরনের ঘটনাগুলো শেয়ার করেছিল। ভৌতিষ্ঠের রিসেন্ট একটা ঘটনা তারা শেয়ার করেছিল, যেটা আসলে অন এয়ারে আসবে না কিন্তু আমাদের সাথে শেয়ার করেছিল। সেই ঘটনাটা আমরা আরো একবার রিপিট করতে চাই, কারণ এটা আজকে ঈদের দিন এবং আমরা চাই ভূত এফএম সবাই মিলে করতে। সো ভৌতিষ্ঠের সুমন ভাই এবং সাকিব ভাই দুজনের বলা সেই ঘটনাটা আরো একবার রিপিট করছি। আমরা একটা খবর পেয়েছিলাম যে একটা জায়গায় একটা রাজবাড়ি টাইপের আছে। সো রাজবাড়ির ওখানে আমরা ডিসাইড ওখানে নাকি একটা মানে রাতের বেলা আওয়াজ শোনা যায়, হ্যান টেনেছি। তো আমাদের ইন্টারেস্টিং লাগছে যে হারিশালা রাজবাড়ি, মানে যেটা ক্যামেরা দেখতে চললাম, যদিও পরে গিয়ে আমরা দেখছি রাতের বেলা অন্ধকার এভরিথিং লুকস দ্য সেম। আমাদের তো আর অ্যাডের লাইট গুলা নেই, তাই না? সো আমাদের সানগান টানগান দিয়ে রাজবাড়ি যা নিজের বাড়ি ওটা, যাই হোক আমরা খুব হারিশালা রাজবাড়ি আমরা ফাটাই ফেলবো এইসব করে। তো আমরা ডিসাইড করছি আমরা যাবো। তো যেখানে জায়গাটা আছে শহর থেকে বেশি দূরে না, মানে মফস্বল টাউন গুলো তখন বড় হয় না, টাউন থেকে একটু হাফ অ্যান আওয়ার বাইরে গেলেই ওই জায়গাটা। সো ওইখানে আমরা ডিসাইড করলাম যাবো আর কি। শুনুন ভাই বাকিটা আপনি। আচ্ছা হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ওই ফেসবুক কিং করছিলাম। না মানে এখন ওই আমরা তো ডিটেল বলতে পারছি না যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। এনিওয়েজ আমাদের রাজবাড়ি যে ঘটনা শুনেছিলাম যে একটা রুম আছে, এটা নাকি বাইজিদের রুম ছিল, ওরা নাচতো, ওইটার নিচে আরেকটা আন্ডারগ্রাউন্ড একটা ঘর ছিল। আচ্ছা, তো এই ঘরটাতে নাকি অনেক সময় নাকি অনেক টর্চার এই টাইপের কথাবার্তা মানে সবই মানে আমাদের শোনা আর কি, আমরা ইনভেস্টিগেট করে যা পেয়েছি। বাট আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং লেগেছিল তখনই যখন শুনলাম যে ওই আন্ডারগ্রাউন্ড ঘরটাতে কেউ যায় না, ওটা এখন সিমেন্ট টিমেন্ট দিয়ে আটকে দেওয়া হয়েছে। এবং ওখানে নাকি আটকে দেওয়ার কারণ হচ্ছে যে অনেকবার অনেকে যেতে চেয়েছে, যখনই ওই ওই রাজবংশের কেউ প্ল্যান করেছে যে আমি রাতে ওখানে ঢুকবো, বা রাতে না সরি মানে ওই আন্ডারগ্রাউন্ড ওই জায়গাটায় যাবো, তখনই নাকি সেই রাত্রে একটা স্বপ্ন দেখেছে যে এখানে যেও না, এই জায়গাটা মানে যাওয়া নিষিদ্ধ। আচ্ছা, এরকম একটা জিনিস। তো এই জিনিসটা অনেকবার আমরা অনেক জায়গা থেকে শুনেছি। এই জিনিসটাই আমাদের অ্যাকচুয়ালি ইন্টারেস্টের মানে পয়েন্টটা ছিল এটাই, যে কেন ঢুকতে গেলে স্বপ্ন দেখে। আর স্বপ্ন ব্যাপারটা আমরা এক্সপ্লেন করেছি যেটা সাইকোলজিক্যাল, প্রথম থেকে ছোটবেলা থেকে শুনেছি এটা নিষিদ্ধ, এখানে যাওয়া যাবে না। সো তারা যখন যেতে চায় তখন সাবকনশিয়াস মাইন্ড থেকেই তার ওই স্বপ্নটা দেখায় বা এরকম। সো আমরা ওরকম একটা জিনিস চিন্তা করতেছিলাম এবং পুরো বাড়িটার পিছন দিকের একটা কোণা ভাঙা ছিল, ওই ভাঙা দিয়ে ওই একটা গর্ত আছে, ওই গর্ত দিয়ে ওই রুমটা দেখা যায়। ওখানে টর্চ মারলে কিছুই দেখা যায় না, ভাঙাচোরা, অনেক ধুলাবালি, খুব বাজে অবস্থা। বাট ওখান থেকে একটা মানুষও ঢুকতে হবে। আচ্ছা, বাট ওখান থেকে ঢুকে না আর কি, ওই একটা জায়গায় ভাঙা। সো আমাদের প্ল্যানটা ছিল যে আমরা ওই দিকে ঢুকবো, ওই দিক দিয়ে ঢোকা পসিবল না। এখন আমার কথা হচ্ছে ওই দিকে যে ঢুকবো আমাদের তো পারমিশন দেবে না ঢুকতে। সো আমাদের যেটা করতে হবে যে কাউকে না জানিয়ে চুপচুপ করে, which is very bad। মানে তখন অ্যাকচুয়ালি আমরা প্রথম এগুলো করছি এবং আমাদের মধ্যে তখন ওই ইয়েটা ছিল না যে এই জিনিসগুলো মানতে হবে না। পরে যখন গোসেন্টার্সের সাথে মিট করলাম তখন তারা বললো যে এটা হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস, তোমরা এটা যে অবশ্যই পারমিশন লাগবে। তখন আমাদের ভাবছে ধুত পারমিশন। আর এখন হচ্ছে কি রাসেল, মানে ওখানে এখন ওই জায়গাটা দেখে আমরা যাইতাম না, বুঝছো? মানে আমি বলি মানে ইটস লাইক বাসাটা অনেক বড়, বেশ বড় রাজবাড়ি, বাট যে জায়গায় আমরা প্ল্যান করছি যাওয়ার ওটা হচ্ছে মানে মাটি থেকে সে তুমি ধরো সিঁড়ি, মানে রাজবাড়ির মেইন ফ্লোরটা সিঁড়ি দিয়ে সে 7 ফিট উঠতে হয়, ওইটা রাজবাড়ির মেইন ফ্লোর। সো নিচে তো অবভিয়াসলি আবার বেসমেন্ট টাইপের জায়গা আছে। তো বেসমেন্টেরও নিচে তুমি হঠাৎ এটা আবার বাসার পিছের দিকে, নট সামনের দিকে, পিছন দিকে দেখবা যে মাটি থেকে স্ট্রেট ওয়াল শুরু হয়নি। আচ্ছা, মাটি থেকে ছোট 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 খুপড়ি আছে, ওরা আবার শিক দেয়। আচ্ছা, এবং খুপড়িগুলোর সাইজ হচ্ছে 4 ফিট বাই 2 ফিট, ছোট ছোট জানালা টাইপের, এবং মোটা মোটা গ্রিল দেয় এখানে। এবং এরকম অনেকগুলো আছে এবং তার ওটার উপর থেকে ওয়াল শুরু হয় আর কি,
আমি কি ঠিক বুঝাতে পারছি কিনা আমি জানি না। মানে দেয়ালটা মানে যেখান থেকে মানে ভিতটা শুরু হয়েছে আর কি, মানে মাটির ফ্লোর থেকে হ্যাঁ। ছোট ছোট ফ্লোর থেকে 2 ফিট বা 1 ফিট উঁচু পর্যন্ত গ্রিল, তারপর হচ্ছে দেয়াল। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, সো গ্রিলের ফাঁক দিয়ে দেখা যায় নিচের রুম। আচ্ছা আচ্ছা ওখানে ওয়াইল্ড এলিমেন্টস রাখা হতো, লোকজন ধরে রাখা হতো, ওখানে অত্যাচার করা হতো, মানে যেটা জমিদারদের টিপিক্যাল, যে জিবরান এগুলো জানে, জমিদার ছোটবেলায় করছে অনেক। ভেরি ফানি। সো এগুলো করতো আর কি। তো ওইটা মানে এখন দেখলে মানে এখন যদি সময় বলতো সাকিব চলো এখানে ঢুকি, হতো না। তখন আসলে তেল অনেক বেশি, নতুন ইকুইপমেন্ট কিনছি, হ্যাঁ চলেন। এনিওয়ে, তো আমাদের প্ল্যান ট্যান হলো যে আমরা যাবো, ঠিক আছে। তা আমরা ওই এটা তো টাউনের বাইরে একটু, আমরা যেখানে গিয়েছিলাম, সো ওইটা আমরা হোটেলে চেক ইন করলাম, সবকিছু ঠিকঠাক, ওখান থেকে আমরা যাবো। সো আনফর্চুনেটলি যেটা হয় যে যাওয়ার সময় জিবরান একটু অসুস্থ থাকে, ওর জ্বর টর থাকে। বাট ওই আমরা ওই টাউনে পৌঁছানোর পরে ওই জেলায় যাওয়ার সাথে সাথে জিবরানের অবস্থা আরো খারাপ হয়। সো জিবরান বিছানায়, ওর জ্বর, ও নড়তে চড়তে পারছে না। আমরা বসে আছি, কি করবো, আচ্ছা ঠিক আছে। আমরা তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আজকে রাতে আমি আর সাকিব যাই, আমরা গিয়ে জাস্ট জায়গাটা একটু দেখে আসবো, মানে ঢোকা টোকার ব্যবস্থা ওগুলো সব ঠিকঠাক করবো। পরে এক রাতের মধ্যে জিবরান যদি সুস্থ যায়, পরের রাতে আমরা যাবো মেইনলি ইনভেস্টিগেশন করতে, ইনভেস্টিগেশনে নেক্সট নাইটে যাবো। সো আমাদের ওখানে পরিচিত ছিল ওই এরিয়াতে, ফ্যান বলি বা ফ্রেন্ড বলি। তো ওরে আমরা রেখে গেলাম যে হোটেলে, যে জিবরানে টেক কেয়ার করো, আমরা আসতেছি রাত্রে, তুমি রাতে থাকবা, সকালবেলা আমরা চলে আসবো, মানে একটু দেরি করে আসবো, 3টা 4টা বাজবে রাত, আমরা চলে আসলে তখন তুমি চলে যাবো বা কিছু একটা। এনিওয়েজ ওই অবস্থায় আমরা জীবনের রেখে আমরা চলে আসলাম, আমি আর সাকিব গেলাম। যাওয়ার পরে আমরা তো ওই যে এই মানে জায়গাটা বেশ উইয়ার্ড ওখানে, মানে আমরা প্রাডো নিয়ে গেছিলাম দেখি, ইনফেক্ট যাইতে পারছিলাম, রাস্তার অবস্থা তার মানে রাস্তার অবস্থা প্রাডোটা বেশ যে কত খারাপ। ইম্পর্টেন্ট একটু পরে বাইর হবে, মানে থ্যাঙ্ক গড আমরা প্রাডো নিয়ে গেছি, anyway, এটা পরে। হ্যাঁ, তো ওই মানে প্রাডো ছিল দেখে অতখানি যেতে পারছি, মানে ওই জায়গা অনেক বাজে আর কি, মানে নর্মাল যদি আমাদের নিচু গাড়ি হতো তাহলে খুব কষ্ট হতো, রাস্তা অনেক বাজে। মানে এখন ওই ঢাকা থেকে ওই যে মানিক, ওই যে ময়মনসিংহ রাস্তাটা যেমন আর কি। হ্যাঁ, এই মুহূর্তে যে অবস্থা আছে, আচ্ছা হচ্ছে খারাপ হতে পারে। এনিওয়েজ, তো ওখানে আমরা গেলাম, যাবার পরে আমরা গাড়িটা রেখে আমরা ফার্স্টে ওই গর্ত দিয়ে নামার অনেক ধরনের প্ল্যান আর কি, ওখানে ভাঙা গর্ত আছে। তো আমরা ওখানে টর্চ ভালো করে মারিটা দেখছি, দিনের বেলাও অন্ধকার থাকে, রাতের বেলা অন্ধকার। যেটা বুঝলাম যে জায়গাটা বেশ নিচু, আচ্ছা মানে আমরা ওখান থেকে লাফ দিলে মানে ব্যথা ব্যথা পাবো আর কি, ওই দিকে যদি নামতে চাই, মানে একেবারে কাছে না আর কি ফ্লোরটা। আচ্ছা সো এটা নিয়ে একটা চিন্তায় পড়লাম। তারপরে আলটিমেটলি যেটা হলো যে সাকিব খুঁজে বের করছে ওই টুলও না, একটা ভাঙ্গা একটা জিনিস আর কি, মানে কাঠের একটা বক্স টাইপের আর কি। তারপরে আমরা চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, বক্সটা আমরা আগে নামাই, আচ্ছা নামায় তারপরে উঠের মধ্যে নামবো আমরা আর কি, মানে তাহলে ফ্লোরটা উপরে থাকবে, এরকম একটা প্ল্যান। তো যাই হোক, আমরা দুজন মিলে কষ্ট করে নামেছি। নামানোর পরে আমি সাকিব দুজনেই নামি, ভিতরে যাই, এবং ভিতরে গন্ধ, ধুলা, বোটকা একটা গন্ধ, মানে খুব বাজে অবস্থা আর কি। আর আমাদের তখন টেনশন শুরু হয়েছে সাপ টাপ না থাকে, থাকে, কি অবস্থা না অবস্থা। আমরা নামছি, তখন ইকুইপমেন্টও তো নেই আমাদের, নর্মাল যে ইউটিলিটি বেল্ট, মানে আমরা জ্যাকেটের সাথে যেগুলো থাকে, ওই রিডার টিডার, এগুলো ছোটখাটো জিনিস, টর্চ ছিল। তো আমরা ফার্স্টে নামছি, নামার পরে টর্চ এদিক সেদিক মারতেছি, এভরিথিং ওয়াজ ফাইন, কোনো সমস্যা নেই, সবকিছু ঠিকঠাক। এবং ভিতরের রুমটা হিউজ, মানে অনেক দূর পর্যন্ত, মানে আমরা মানে রুমটা খুব উইয়ার্ড, বড় বড় পিলার টাইপের আছে। আচ্ছা মানে পিলার গুলো অ্যাকচুয়ালি এখান থেকে উঠছে, উপরের যে মেইন রুম, যে ওই রুমের মধ্যে পিলার গুলো ছিল আর কি, একদম নিচ থেকে মানে একদম উপর পর্যন্ত। উপর পর্যন্ত গেছে। আচ্ছা উপরে আমরা এর আগে গেছিলাম, পিলার দেখলাম, সো পিলার গুলো দেখলাম যে নিচ থেকেই অ্যাকচুয়ালি শুরু হয়েছে, অনেকগুলো পিলার, এবং অনেক দূর পর্যন্ত, বিশাল বড় একটা হল রুম টাইপের আর কি। আচ্ছা এবং অনেক কিছু বাক্স, হাবি জাবি অনেক কিছু আছে। তা আমরা ঘুরতেছি, আমরা একটু এদিক সেদিক যেতেছি, করতেছি, করতে করতে হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরেই সাকিব, আমি সামনে, এবং তখন সবচেয়ে উইয়ার্ড জিনিসটা আছে, সাকিব হঠাৎ করে পিছন থেকে আমার ঘাট ধরছে, ঘাট ধরে বলে, শুনবাই, আমি যে কি লার যায় না, আমি বললাম যে কি, কেন যাবো না কেন, কি হয়েছে, বুঝলেন না, আমার ভালো লাগছে না। যেটা আমার সবচেয়ে মানে সামনে তখন যদি একটা মানে কিছু যদি উড়ে উড়ে চলে যেত, সাদা কাপড় পরে, আমি অতটা অবাক হইতাম না। সাকিব ভাই বলছে সাকিব বলছে যে আমার ভালো লাগছে না, সাকিব ভাইয়ের কাছ থেকে এটা মানে ওইটা খুবই ইয়ে ছিল। সেটাই আমি তখন বলছি যে সাকিব কি হচ্ছে, বলে যে আমি জানি না আপনি কিছু ফিল করতেছেন নাকি, বিকজ আমাদের রেডার তো হচ্ছে জিবরান নাই, যে ফিল টিল এগুলো জিবরান আগে করে, তারপরে আমরা করি, দেখুন জিবরান নাই। আমার কাছে খুব নর্মাল লাগছে, আমি চাচ্ছি একটা জায়গায় আসছি, আমার টেনশন হচ্ছে গিয়ে সাপ কামড় দিবে নাকি, মানে ভূত টুত বা প্যারানর্মাল, সবার আগে এটা ওইসব তখন চিন্তা কম ছিল। বাট আমি সাকিবের চেহারা দেখি সামথিং ইজ রং, তখন আমি সাকিব বললাম যে কি হয়েছে, তখন বললো যে আমি জানি না, আমার কখনো এরকম হয় না, বাট আমার মনে হচ্ছে যে সামনে যাওয়ার দরকার নেই, আমার কাছে মনে হচ্ছে সামথিং ইজ রং, মানে আপনি, এবং সে অবাক, সে বলছে আপনি কিছু ফিল করতেছেন না, আপনি তো করেন এগুলা। আমি জানি আমি তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে। আমরা এদিকে দিক মারি টারি, আমি 2 স্টেপ আগাইতে না আগাইতে একটা উইয়ার্ড জিনিস দেখলাম, উইয়ার্ড ঠিক না, একটা সাইডে, মানে আমরা তো সব জায়গায় টর্চ মারতেছি, কিন্তু একটা ফার্স্টে দেখে চমকে গেলাম যে একটা কিছু একটা দেখলাম, তারপরে কাছাকাছি গিয়ে বুঝলাম যে কতগুলো কলসি রাখা, এটা হচ্ছে যে পিতলের টাইপের কলসি, দেখে না, মানে ধুলা টুলা পড়া, খুব বাজে অবস্থা, অনেকদিন আগে থেকে অনেকদিন আমরা আগে পড়ে থেকে, আছে। হ্যাঁ। বাট কলসিগুলো উল্টা করে রাখা, আচ্ছা মানে উপর করে রাখা, অ্যাজ ইফ মানে কলসির ভিতরে কিছু চাপা দিয়ে রাখা, মানে
ও তার মানে যেদিকে যেদিকে পানিটা ঢোকানো হয় ওইটা হচ্ছে মেঝের দিকে। মেঝের দিকে, হ্যাঁ হ্যাঁ। এরকম কয়েকটা কলসি রাখা এখানে, এবং কলসিগুলো দেখে একটু অবাক লাগছে। মানে জিনিসটা অবশ্যই আমি ঠিক বুঝতে পারবো না, বাট আপনারা ভিজুয়ালাইজ করলে হয়তো বুঝতে পারবেন। মানে জিনিসটা দেখতে উইয়ার্ড ছিল যে একটা রুমের মধ্যে কতগুলো কলসি উপর করে রাখা। জিনিসটা দেখতে ভালো লাগছিল না আর কি। এনিওয়েজ, তা এখন সাকিব যেহেতু বলছে সেটা আমার এখন একটু লাগা শুরু হচ্ছে যে তারা হয়তো কিছু একটা, বাট এটা আমি পুরোপুরি সাইকোলজিক্যাল, বিকজ আমরা কিছুই দেখছিলাম না, কিছুই না, এরকম একটা সিচুয়েশন। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের বেশি সামনে যাওয়ার দরকার নাই, আমরা ইয়ে করি করে আমি জাস্ট টর্চটা ঘুরাইতেছি, তখন সাকিব হঠাৎ করে বলে যে শুনবে দেখছেন। আমি বললাম যে কি? বলে যে লাস্ট মানে অনেকগুলো পিলার তো, মানে সাকিবের কথা হচ্ছে সাকিব কোন একটা পিলারের পিছনে কাউকে দেখছে যে উকি দিতেছে। আচ্ছা, অথচ এটা পুরো বদ্ধ একটা রুম, এখানে কিছু নাই, অক্সিজেনের প্রবলেম আর কি, এরকম একটা অবস্থা, মানে খুবই বাজে অবস্থা। বাট আমি সাকিবের চেহারা দেখে বুঝতেছি সাকিব আসলে কিছু একটা দেখছে, মানে সে ফাইলিং করতেছে না। আমি বলে যে না সাকিব, আমি তো কিছু দেখতেছি না। বলে যে না আমি শুনলাম, আমি দেখছি এখানে কিছু আছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলে আমি এক স্টেপ না দুই স্টেপ আগে থেকেই সামনে দেখি যে ওখানে বোধহয় কয়টা ছিল, 5-6টা কলসি ছিল, হ্যাঁ এরকম, মানে 5টার মতন কলসি ছিল, মানে একটা পিলারের যে পাশে যতগুলো রাখা যায় এরকম করে এরকম কলসি ছিল। এবং আমি যখন সাকিব যেখানে বললো ওইদিকে ঘুরানোর পরে দেখলাম যে ওইখানে আরেকটা কলসি, এটা ওইগুলো হচ্ছে আলাদা, অন্য একটা জায়গায় রাখা। এটা কি পিতলের? হ্যাঁ সেম কলসি। আচ্ছা, এবং কলসিটার সামনে গিয়ে সবচেয়ে আজব মানে উইয়ার্ড লাগলো জিনিসটা, সেটা হচ্ছে যে কলসিটার সাইড দিয়ে ওই চক, ঠিক না চক না, এটা সামথিং একটা কিছু দিয়ে আঁকা, মানে একটা গোল একটা রাউন্ড দেয়া, মানে মাঝখানে কলসিটা পুরো চারদিক দিয়ে একটা, সে আমরা চক দিয়ে যদি একটা বর্ডার রাখি তাহলে যেরকম হয়, হ্যাঁ এরকম একটা বর্ডার। আমি ওটা দেখে আমি জানি না কেন, মানে কিছুই না, একটা কলসি পাশে একটা পাশ দিয়ে একটা ইট বা কিছু দিয়ে একটা কিছু আঁকা, এইটা দেখে কেন জানি আমার ভালো লাগেনি। মানে অনেক ধুলা এর মধ্যে, মানে আমাদের পায়ের ছাপ পড়তেছে, তার মধ্যে একটা ফ্লোরের মধ্যে বোঝা যাচ্ছে যে একটা দাগ। মানে আমরা গিয়ে একটু ইয়ে সরাইলাম, মানে ধুলা টুলা সরাই, বুঝলাম যে না একটা কিছু দিয়ে একটা আঁকা, এটা ইটের যে টুকরো হতে পারে বা কিছু লালচে টাইপের একটা কিছু, সিমেন্টের টুকরো হতে পারে, কিছু একটা দিয়ে আঁকা একটু লালচে টাইপের। এইটা দেখার সাথে সাথে কেন জানি আমি জানি না আমার তখন একটু খারাপ লাগা শুরু করছে, আমারও মনে হচ্ছে সামথিং ইজ রং, কেমন জানি লাগছে। আমি তখন সাকিব বললাম সাকিব জিনিসপত্র তো ইন্টারেস্টিং হয়ে গেছে, আর মানে আমরা ব্যাক করি উপরে গাড়ি থেকে, আমরা জিনিসপত্র নামাই, বিকজ আমরা তখন ক্যামেরা ট্যামেরা নামাইনি, আমরা জাস্ট আমাদের সাথে যেগুলো থাকে এগুলো নিয়ে বলে জাস্ট কিছু সময় চলেন যাই বইলা আমরা উঠছি। আমি ওই বক্সটার মধ্যে উঠছি, উঠে আমি জাস্ট উপরে উঠতে যাবো, হঠাৎ করে বক্সটা ভাঙছে, মানে আমি ধাস করে পড়ছি মানে উপর থেকে। আচ্ছা, এবং পুরো ব্যথাও পেয়েছি, আমি পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি, আমি ব্যথা জিত করছি, সাকিব এসে আমার ধরছে। আমি তখন একটু পরে আমরা রিয়েলাইজ করলাম যে আমার পায়ের আঙ্গুল ভাঙছে আর কি। আমার এই ডান পায়ের এই কেনি আঙ্গুলটা ভাঙছে অথবা মচকেছে কিছু একটা, মানে বেশ ব্যথা, আমি নড়তে পারতেছি না, মানে অনেক জোরে একটা ব্যথা পেয়েছি। এবং ওইটা নিয়ে তখন আরেক কাহিনী যে এখন এটা কি হবে, এইটাই ব্যাপার, আমাদের এখন উপরে উঠতে হবে, আমরা এখন উপরে উঠতে পারতেছি না, বক্সটা ভেঙে গেছে, মানে মোটামুটি আটকা টাইপের একটা অবস্থা। এদিকে তখন সাথে সাথে ফোন অন, সাকিব ফোন অন করছে, অন করে দেখলো যে সিগন্যাল খুব কম, মাটির নিচে তো নিচে। এখন আমাদের যেখানে বক্সটা ছিল তার একটু বাম দিকে একটা জায়গায় দেখলাম যে সিগন্যাল মোটামুটি আছে, কিন্তু এইসব জায়গায় আবার সিগন্যাল নেই। তখন সাকিব জিব্রানের কল দিল, যে জিব্রানের কল দিয়ে অ্যাটলিস্ট কাউরে এখানে আনাই তো আমাদের উঠতে হবে। তখন না যখন দেখছি যে উপরে উঠতে পারবো না, তখন আমার একটা ভয় লাগা শুরু হয়েছে, এবং তখন মনে হচ্ছে যে ওই সাইডে ওই দূরের পিলারের ওখানে কি আছে, কিছু কিছু বোধহয় একটা আছে, মানে তখন আমাদের অস্বস্তি লাগা শুরু করছে। এবং সাকিব তো অনেক আগে থিয়েটার পাচ্ছিল, আমার মধ্যে তখন জিনিসটা সাইকোলজিক্যাল হোক আর যেটা ঢুকছে যে সামথিং ইজ রং, কিছু একটা ওই সাইডে আছে, এটা এই সময় এখানে আসতে পারে। আচ্ছা, মানে আমাদের তখন হচ্ছে গিয়ে উঠতে হবে, আমরা তখন উঠতে পারি, মানে মোটামুটি অসহায় টাইপের একটা সিচুয়েশন। সাকিব একের পর এক কল দিতেছে ইয়েরে জিবরান ভাইকে, এবং জিবরানের ফোন বারবার ভয়েস মেলে যাচ্ছে, বারবার ভয়েস মেলে। আমরা তো মানে মেজাজ খারাপ, আমি ট্রাই করতেছি, সাকিব ট্রাই করতেছে, করতে করতে শেষ একটা সময় কি করবো বুঝতেছি না। তখন আমরা যেখানে যেই এরিয়াতে গেছিলাম, যেই জেলাতে, ওইখানে একবার শুভ্র ভাই ওই যে রেড ডটের, আমরা সবাই একটা শুটিং এ গেছিলাম ওইখানে। আচ্ছা, তো শুভ্র ভাই আমাদের হোটেল টোটেল বুকিং করে দিয়েছিল। তো তখন চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, শুভ্র ভাইয়ের কল দিই। কল দিয়ে বলি যে আপনি, শুভ্র ভাইয়ের কল দিলাম, কল দিয়ে বললাম শুভ্র ভাই সরি রাতের বেলা কল দিছি, বাট আপনি জিব্রানের ট্র্যাক ডাউন করার চেষ্টা করেন, তবে হোটেলে পোলাপান পাঠান, কিছু একটা করেন, হোটেলে কল দিয়ে একটা কিছু করেন, মানে আমাদের আমরা আটকা পড়ছি, আমাদের বিপদে পড়ছি, আমাদের এখন উঠতে হবে, জিব্রান আসতে পারবে না, ও খুব অসুস্থ, বাট কাউরে পাঠান, একটা কিছু করেন। তখন শুভ্র ভাই তখন বসে ঠিক আছে আমি এখনই দেখতেছি বলে, তারপর শুভ্র ভাই কত প্রায় 10-12 মিনিট পরে শুভ্র ভাই কল ব্যাক করছে। তো শুভ্র ভাই বলছে কি ব্যাপার, তোমাদের কল দিয়ে পাই না কেন? আমাদের এখানে সিগন্যালের প্রবলেম, কি হয়েছে বল। না মিনওয়াইল আমরা যখন ওয়েট করতেছি, মিনওয়াইল যখন শুভ্র ভাই ফোন দিচ্ছে না দিচ্ছে, জীবনে পাওয়া যাচ্ছে না, তখন আমরা শুভ্র ভাই একদিকে পা ভাঙছে, একদিকে আমরা ম্যাচ খারাপ হয়েছে, এটা কেন হলো, কেন আমরা পারলাম না, হোয়াটস রং ইন দিস রুম, সাকিব ফিল করছে, আমি কোনো ফিল করছি না, উনি হঠাৎ আমার ইগোতে লেগেছে, মানে এত কিছু ওয়াই সো মেনি থিংস গোইং অন, আই এম নট ফিলিং এনিথিং, পায়ে ব্যথা বেশি। তখন হি ইজ লাইক দ্য চৌধুরী কোর্সের উল্টাই দেখি, যেটা চারপাশে ইয়ে আছে, দাগ দেয়া আছে। তখন একটা সামথিং ওয়ের্ড হ্যাপেন, যেটা আমরা দুজনেই এখনো শিওর না। সেটা যে ফার্স্ট অফ অল আমরা গিয়ে দেখি যে কলসিটা অরিজিনালি যেখানে ছিল ওখানে নাই। আচ্ছা,
মানে এটা নিয়ে এখন একটা কনফিউশন আছে। হ্যাঁ, এটাতে বিশাল কনফিডেন্স, ওইটা আগায় আসছে। মানে সে একটা ধরো 11টা পিলার আছে, মানে আমাদের থেকে গণনা শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওটা ধরো 10 ছিল, 9 চলে আসছে। 9 চলে আসে, বুঝছো? আর এইটা সুনভাবে দিয়ে গেছে, সুনভাই লাইক এই কলসিটা কেন এটা আঁকা চুলটা দিকে। আমি বলছি না সময় সাপ টাপ থাকতে পারে, এর ভিতরে কি জন্য কে কে আঁকছে আল্লাহ জানে, দরকার নেই, আমরা এখানে পালাই। শোনো না, এটা দেখতে হবে। তারপর আমরা গিয়ে দেখি যে অরিজিনাল জায়গা দিয়ে নাই। তারপরে একটু এখন এইটা আগায় দেখি যে এটা অন্য জায়গায়। এখন এটা নিয়ে তারপরে দুজনের আমরা কনফিউজ। দাগটা কি করে? দাগ শুদ্ধা দাগ আছে, এটাই আমি বলতেছি যে দাগটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা শিওর থাকতাম যে সেটা আগাইছে। বাট যেহেতু দাগ আছে সেহেতু আমরা কনফিউজ। এখন এইটার ঠিক পিছনের যে জায়গাটা, ওই জায়গাটাতে কিন্তু আবার কোনো দাগ নাই, ওইখানে দাগ নাই, ধুলা আছে। আমার পুরো অন্য জিনিস মনে হচ্ছে। আমি চিন্তা করতে দাগ দেখলে আমার প্রথমে মনে হতো যে পিলার সরতেছে নাকি। মানে মানে আর তখন হয়েছে কি, মানে আমার তখন অ্যাকচুয়ালি অনেক ব্যথা করতেছিল, মানে আঙ্গুল। এবং পরে উই ফাউন্ড আউট যে আমার আঙ্গুল আসলে ভাঙছে। পরে আমার ব্যান্ডেজ করে চলতেছে আর কি, আমার এই আঙ্গুলটার উপর অনেক গেছে আর কি। তো এনিওয়েজ, তো এই জিনিসটা নিয়ে এখন একটু কনফিউশন আছে। বাট যখন আমরা চিন্তা করছি যে কলসিটা একটা পিলার করে আগে গেছে, এটা চিন্তা করতে কিন্তু অনেক উইয়ার্ড লাগছে, ভয়াবহ লাগার কথা। এবং ফার্স্ট অফ অল উই রিজেক্টেড ইট। প্রথমে আমি শুন ভাই কলসি দেখে বললে আচ্ছা কলসিটা তো এখানে ছিল, প্রথমে উইটাটি ইগনোর ইট। না মানে প্রথমে উইটাটি ইগনোর ইট যে ব্যাপারটা সাকিবই ফার্স্ট বাইর করছে যে শুন ভাই আপনি হিসাব করে দেখেন। আমি আমার হিসাব ঠিক আছে বলছি, এখানে বলেছে না আপনি কিন্তু দেখেন ওই লাস্টের দেয়াল এত দূরে লাগছে কেন, ওই সময় দেয়াল কাছে লাগতেছিল। মানে এইটা নিয়ে মানে আমাদের মধ্যে এখনো এটা পুরো মানে ইগনোর করলে হয়তো চলে যাবে। তারপরে আমি না শুন ভাই এটা কিন্তু এখানে ছিল না। সবাই বলে না তুমি কি বলতেছো, এখানে মানে উল্টা হয়ে গেছে। মানে শুন ভাই আমাকে লজিক দিচ্ছে, আমি বলছি না। সবাই বলে না এখানে কোনো মার্ক নেই। আমি তো সময় বলছি আপনি মাইপা দেখেন টর্চ। আর প্রবলেম হচ্ছে যে আমরা ওই প্রফেশনাল টর্চ নিয়েও নামি, আমরা ছোট ছোট আমাদের খুব কিউট টর্চ গুলো আছে, চাবি রিঙে থাকে। কারণ আমাদের প্ল্যান ছিল আমরা নিচে একটু দেখে উপর থেকে জিনিসপত্র নামাবো। ছোট ছোট টর্চ আছে, ওটাতে খুব দূরে দেখা যায় না। সো হিসাব নিকাশ করে তারপরে দুজনই আমরা ঠিক হয়েছি যে কলসি সামথিং ইজ রং উইথ দ্য কলসি, এই কনক্লুশন আমরা, তাই না? এবং মানে সামথিং ইজ রং উইথ দ্যাট রুম। মানে প্রথম দিকে আমি বুঝতেছিলাম না, মানে কোনো ফিলই ছিল না। বাট পরের দিকে আমার আসলে অস্বস্তি লাগতেছিল, মানে আমার আসলে যে আপনি যে বলছেন যে কল ব্যাক করার মাঝখানে যে 12 মিনিট, তো 12 ঘন্টা লাগার কথা। এই সময় কি করছেন? এই তো এগুলোই করছি। সুব্রভাই আসলে 12 মিনিট আগেই আমাদের ফোন দিছে, উনি আমাদের ফোনে পাচ্ছিল না। আমরা এইগুলো করতেছি, ওয়েট করতেছি। তারপরে যখন আমরা আবার ফেরত গেছি যেখানে সিগন্যাল আছে, ওখানে গিয়ে আবার সুব্রভাই ফোন দিছে আর কি। দ্যাটস হোয়াট হ্যাপেন্ড। উনি ফোন পাচ্ছেন আমাদেরকে এই ওই। এনিওয়েজ, শুভভাই আমাদের যেটা বললো সেটা হচ্ছে শুভভাই জীবনের কল দিছে, ভয়েস মেলে গেছে। শুভভাই হোটেলে কল দিছে, হোটেলে কল দিয়া হোটেলের ওদের বলছে যে একজন আছে, উনি খুব অসুস্থ, উনার এই দরজা ধাক্কায় উঠান। তারা দরজা ধাক্কাছে, দরজা খুলে এবং ঘটনা শেষ হয় নাই। রিসেপশনের লোকজন এসে দরজা খুলছে এবং গেস হোয়াট, শুভভাই বললো যে শুভন আমরা দরজা খুলছি, ভিতরে জীবন নাই। এবং এটা শোনার পরে আমরা তখন আমি খালি সাকিব বলতেছি, সাকিব জীবন হোটেলে নাই। মানে আমরা কল্পনাই করতে পারতেছি জীবনের অনেক জোর, তার 103.5 ছিল, বের হয়ে যাওয়ার কোনো মানে বাইরে হওয়ার কোনো পসিবিলিটি নাই। আর বের হলেও রিসেপশনের লোকজন মানে যদি বাইরেও যায় তাহলে সো মানে আমরা তখন কুইকলি অনেক কিছু ভেবে ফেলছি। আমি প্রথমে ভাবছি হারামজাদা ফাইজলামি করতেছে, এগুলো ফুর্তি করতেছে। শুনুন ভাই ভাবছে না ওর শরীর আরো খারাপ হয়েছে, হসপিটাল নিয়ে গেছে। এইগুলো চিন্তা ধরুন কিন্তু তাহলে ফোন দেয় নাই, এটা SMS দেয় নাই, কি ব্যাপার, হসপিটালে নিয়ে গেছে নাকি? মানে কিছুই বুঝতেছি না। আর সাথে যে বলদটা যেটা রাখি, ওটা মানে অসহ্য একটা ক্যারেক্টার। মানে আমার এখনো ওর কথা চিন্তা করলে মেজাজ খারাপ হয়, খুবই মানে উল্টা পাল্টা কাজ। না না, ও যদি শুনুক, ও একটা বলদ, ও স্টুপিড টাইপের একটা ছেলে। ছেলেটা খারাপ না, কিন্তু বলদ। হ্যাঁ, থাকে না ওই যে ছেলে ভালো ক্যারেক্টার খারাপ, ওইটা বলদ আর কি, ছেলে ভালো বা বলদ। এনিওয়েজ, ওটা পরের কাহিনী। তা আমাদের যখন এরকম একটা সিচুয়েশন এবং আমরা তখন কি করবো বুঝতেছি না। আমি তখন এত মেজাজ খারাপ হয়েছে যে আমি বললাম যে ধুসলা কলসি টলসি, যে মুখ খারাপ করবো না, কলসি টলসি পরে বুঝবো। আমি হাঁটতে পারছি না ঠিক মতো। আমি জাস্ট ঘুরে আবার কলসির দিকে হাঁটা দিব, তখন পিছন দিক থেকে ধাপ ধাপ দু একটা শব্দ আসছে যেখানে আমরা দাঁড়াইছিলাম। আমি তখন বলি যে আমার যেটা কি হইতেছে, উল্টা দিকে শব্দ আসছে কি, মানে ফুটস্টেপ, এরকম ফুটস্টেপ বা ধাপ ধুপ ধাপ ধুপ এরকম একটা ভাষা, এই টাইপের একটা শব্দ। এটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে ফোন করি, সবচেয়ে সেফ প্লেস যেটা, যেখানে কলসি কিচ্ছু নাই। এইটার পরে আমি ঠাস করে বসছি, সাকিব ও বসে চমকে উঠছি আমরা যে এইটা কি হচ্ছে। ঘুরে আওয়াজ পায়, তখন আমি মানে মেজাজ খারাপ চূড়ান্ত। আমি যেটা করি আর কি, ওই পেজে গেলে আমি তখন এই পানি দৌড়ানো শুরু করছি ওইদিকে যেখানে আওয়াজ শুরু আসছে। এন্ড গেস হোয়াট, আওয়াজ আসছে ওই খুপড়ি যেটা ভাঙা, দেখি যে ওখানে একটা শ্যাডো দেখা আমি দাঁড়ায় পড়ছি। এবং আমি তখন পুরো স্টান, যেটা কি হয়েছে, একটা মানুষের মতো একটা শ্যাডো ওই উপর থেকে পড়তেছে, নিচের দিকে পড়তেছে। আমরা ধরে এখানে এসে দাঁড়িয়েছি, জীবন কি বলে সাকিব দাঁড়িয়ে আছে, আমরা ওখানে দাঁড়িয়েছি। হঠাৎ করে দেখলাম যে ওই শ্যাডোটা মানে কথা বলতেছে যে সুমন ভাই সাকিব ঠিক আছে। তখন বুঝলাম
এটা জিব্রান। আচ্ছা এই পরিবর্তন আসছে। যখন বুঝলাম এটা জিব্রান, আমি বললাম যে হ্যাঁ সাকিব ঠিক আছে, বলে যে না সাকিব ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ, আপনারা এক্ষুনি আসেন, আমি বললাম, নাচতে পারতেছি না, আপনারা উপরে উঠেন। আচ্ছা, উনি তার মানে জীবন ভাই একদম হোটেল থেকে বুঝতে পারছিলেন কিছু একটা। এইটার তারপরে জীবনের ঘটনা আসতেছি। তখন আমরা হচ্ছে গিয়ে যখন বুঝলাম এটা জিব্রান, তখন মানে আল্লাহ কি শান্তি, জিব্রান তুমি এত হ্যান্ডসাম, জীবনের মতো ভালো চেহারা জীবনে দেখতে সুন্দর। হ্যাঁ ও হচ্ছে গিয়া ওই মানে জীবন পীর আর কি, মানে মাদার তেরেসা, গান্ধী, টম ক্রুজ সব হচ্ছে জিব্রান আর কি। ও গ্লো করতেছে, ওরা দেখে এত ভালো লাগছে আমাদের, ছবি চলে আসছে। মানে পুরো অন্যরকম একটা ফিল আর কি, মানে পুরো অন্যরকম যে আল্লাহ জিব্রান আসছে। তারপরে তো আমরা উঠবো, এখন উঠতে পারছি না। তারপরে আমার গাড়ির চাবি ওরে দিলাম, ওখান থেকে ছুঁড়ে সে গাড়ির চাবি নিয়ে গাড়ি নেওয়ার পরে রশি বাইধা, ওই প্রাডোর মধ্যে রশি বাইধা, পরে রশি নামে এই জন্য বললাম যে প্রাডোর একটা কাহিনী ছিল, ওই রশি দিয়ে আমরা তো মুভিতে দেখি রশি বাই সুন্দর উঠে পড়ে সবাই, আসলে জিনিসটা মোটে এত ইজি না। আমরা দুজন অনেক আমরা দুই সুপার হিরো তখন এরকম, তখন সব ছুটছে, জাস্টিস লিগ, এক্সম্যান সব ছুটে গেছে আর কি আমাদের। আচ্ছা ঠিক আছে, আমাদের জাস্ট কিছু 8 ফিট উঠতে হবে না 10 ফিট উঠতে হবে, 10 ফিট উঠতে খবর হয়েছে। এনিওয়েজ তারপরে লিটারালি প্রাডো মানে ওই ছেলেটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিব্রানের গাইড করছে, এই জন্য ছেলেটা ভালো আর কি, মানে একটু বলদ টাইপের, ভালো। আর জিব্রান প্রাডো ব্যাক করছে, ব্যাক করে করে রশিদে টাইনা আমাদের তুলছে। মানে অনেক কাহিনী আর কি। আমরা তারপরে উঠছি, উঠার পরে জিব্রান বেশ কয়েকবার জিজ্ঞেস করছে সাকিব ঠিক আছে, আমি জানি না সাকিব ঠিক আছে, বলে যে ওখানে কি এমন যে জায়গা ভালো না, আমাদের এখন যেতে হবে। আমরা গাড়িতে উঠে যখন আসতেছি, আমার তো পা প্রবলেম, জিব্রান ড্রাইভ করছেন, কি বলতেছি, সাকিব ড্রাইভ করতেছে। আর ওই কাহিনী হচ্ছে যে তোমার এখন জিব্রান বলো যে জিব্রান যখন আসলে ওই জিব্রানের মুখ থেকে আমি হোটেলের মধ্যে শোয়া, আমি জানি না আমার মানে সিরিয়াসলি ফিলিং ব্যাড। আর এই ছেলেটা হয় না মানে কয়েকজন থাকে না মানে ব্যাক ব্যাক করে যাবে যে ভালো যে ভাই কিছু মানে আমাদের চেয়েও অনেক বেশি কথা বলে। হ্যাঁ মানে তোমরা যদি ওরা আর্জি হিসেবে নাও, হিট আর কি। আর আমি তো বেশি আই ডোন্ট লাইক টকিং দ্যাট মাচ, সো বলেই যাচ্ছে। আমি এদিকে হঠাৎ করে কি চিন্তা করলাম চাই না, আই জাস্ট হ্যাড ওয়ান ফ্ল্যাশ যে সাকিব কিছুর মধ্যে একটা মানে কুয়া টাইপ কোনো কিছু, মানে আমি ক্লিয়ার না ভিশনটা, কুয়া টাইপ কিছুর মধ্যে ও মানে হেল্পলেস ওখানে, আর পানি ছাড়তেছে পড়ে গেছে আর কি কুয়ার। হ্যাঁ আমি জানি না পড়ে গেছে না কি, আমি জাস্ট দেখলাম ওকে ফ্ল্যাশ, হি ইজ ডাউন দেয়ার, ও চারদিকে তাকায় দেখতেছে, ও একটা কুয়া টাইপের কোনো কিছু মানে হোল, আর আমি হোলের ব্যাপারে কিন্তু কিছু জানতাম না এটা। সো এইটা দেখে আই ফেল্ট রিয়েলি ব্যাড, মানে এত খারাপ লাগছিল যে আমি বুঝতেছি না হঠাৎ করে এটা আমার কোনোভাবেই দেখা উচিত না। জীবনে হয়নি আমার। ইন্টারনেট পরিবার জিব্রানের কিন্তু তখন প্রচন্ড জ্বর, মানে জ্বরের মধ্যে অনেক সময় হ্যালুসিনেশন হয়, অনেক কিছু হয়। বাট ও মানে সিনটা ওর উইয়ার্ড লাগার কারণ হচ্ছে যে সাকিব বলতেছে যে হেল্প চাইতেছে আর কি, মানে এই টাইপের একটা জিনিস। মানে সাকিব কিন্তু এইসব ব্যাপারে পুরো অন্যরকম কিছু। আমার ওইটা অবাক লেগেছে, প্রথমে এসে জিজ্ঞেস করছে সাকিব ভাই ঠিক আছে কিনা, মানে আজব লেগেছে জিনিসটা, প্রশ্নটাই। সুমন ভাইও পারতো, তা কিন্তু ভাঙছে আমার মানে সাকিব, তখন আমি বুঝতে পারছিলাম যে কি হয়েছে। আবার এদিকে আবার দেখতেছি সাকিব কিন্তু অনেক কিছু টের পাইছে যেটা আমি পাইনি, মানে সাকিব প্রথম দিকে বলতেছিল কিছু একটা দেখছে বা কিছু, জিব্রান তখন এই জিনিস দেখতেছে। আর আমার লাইফে এগুলো হয় নাই। আচ্ছা আমার খারাপ লাগছে ইয়ে হয়েছে, কিন্তু আমি এইভাবে ফ্ল্যাশ কাউকে দেখে ইয়ে হয়নি। সো আমি উঠে মানে আমি অনলি থিং আই ওয়ান্টেড মানে আমি ঠিক আছে, আমি বলছি ঠিক আছে আমি জ্বর ফ্ল্যাশ দিচ্ছি, কিন্তু আই স্টার্ট ফিলিং ব্যাড, মানে এত খারাপ লাগা শুরু করছে সেটা দেখে, মানে যে না সামথিং ইজ রিয়েলি রং, আই ডোন্ট নো। জিব্রান এখন অনেক কিছু বুঝায় বলতেছে। তখন যেটা হয়েছিল যে ওর মানে হ্যাঁ মানে ওর মানে ওই ছেলেটা বলছে আমাদেরকে যে জিব্রান নাকি ওই মানে অ্যাকর্ডিং টু ওই ছেলেটা যে ওর সাথে ভাড়া আড্ডা মারছিল জিব্রানের সাথে, পরে জীবন বলছে না আমার সাথে কোনো কথাই বলি নাই। সো জিব্রান নাকি হঠাৎ করে উঠে বসে যে তোমার মোটরসাইকেল আছে না, ছেলে বলছে হ্যাঁ, বলে চলো আমাদের যেতে হবে। তারপরে নাকি ছেলেটা বলে যে কই যাবো, বলে না শুন সাকিবের অনেক প্রবলেম হইতেছে, আই থিঙ্ক আমার যাইতে হবে, গিয়ে কিছুটা করতে হবে। তখন বারবার বলছে যে দে নিড হেল্প, হ্যাঁ দে নিড হেল্প, এগুলা জিব্রান কিন্তু পরে খেয়াল নাই। তারপরে একটা এক্সপ্রেশন আছে যে ওর অনেক জ্বর ছিল ওই সময়। হ্যাঁ স্বাভাবিক, মানে আর অনলি থিং দ্যাট ওয়াজ কামিং থ্রু হচ্ছে ওই ছেলেটার কথা, মানে অনেকগুলো কথা বলছে, মানে আমরা যখন মানে পৌঁছাচ্ছি পুরো রাস্তা কথা বলে গেছে, কি বলে গেছে আমি জানি না, বাট পিছে তাকায় আমি চিল্লাচ্ছি সামনে দেখো এরকম। না ওই ছেলেটা ওয়াজ স্টান বিকজ ওই আমি যেটা বললাম যে ওইখানে ওই যাইতে গেলে নর্মাল গাড়িতে যাওয়া যায় না, সো মোটরসাইকেল দিয়ে অনেক দূর গেছে, তবে একটা পর্যায়ে মোটরসাইকেল দেখে হাঁটতেছে, মানে দুজন দিয়ে ওখানে যাওয়া সম্ভব না আর কি। সো জিব্রান নাকি মোটরসাইকেল চলে ওখানে গেছে, গিয়া নর্মালি হাইটে তারপর সে নাকি খুঁজেও নেয় নাকি, মানে সে নাকি প্রাডো দেখছে, প্রাডো দেখা স্ট্রেট দরজা দিয়ে ঢুকে গিয়ে ওই হোলের সামনে দাঁড়ায় গেছে, মানে গিয়ে খুঁজবে এই করবে, ওই ওর ছোট টর্চ জ্বালা সে ঢুকে গেছে, ঢুকে গিয়ে ওই স্ট্রেট দাঁড়ায় বলে শুন ভাই সাইকেল, মানে এই এখানে
এটা টোটালি আনএক্সপ্লেনেবল। একদম একদম মানে ব্যাপারটা তো একদম জায়গা মতন পৌঁছে গেছেন এবং কোনো ধরনের মানে টের পাইছেন, ভালো কথা। তোর তো খেয়াল নাই, খেয়াল আছে আমি ওখানে খেয়াল আছে মানে এখন আমার সাথে খেয়াল আছে, ওই ছেলেটা অনেক কথা বলছে ইফ আই রিমেম্বার। আর সাকিবকে আমি মানে জাস্ট বললাম তো একটা হোল টাইপের কিছু পানি ভর্তি, সাকিব জাস্ট চারদিকে তাকাইতেছে, দেখছে মানে হেল্পলেস। এবং আমরা যখন ফিরতেছি সাকিব গাড়ি চালিতেছে, আমার তো পা ব্যথা, আমার খুব মেজাজ খারাপ ছিল, আবার ভয় লাগতেছিল। এবং জিবরান, আমি বললাম যে জিবরান তুমি এত জ্বর নিয়ে তুমি নড়ছো কেমন? বলছে না শুনবে আমার জ্বর নাই, আমার জ্বর এখন কম। এবং আমরা বুঝতেছি যে ওর জ্বর কম। বাট মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা হোটেলে ব্যাক করছি 1 ঘন্টার মধ্যে জিবরান বিছানায়, ওর সিরিয়াস জ্বর, মানে আবার ঠিক যেখান থেকে শুরু হয়েছিল ওখান থেকে আবার শেষ হয়েছিল ওখান থেকে আবার স্টার্ট হয়েছে, এই টাইপের একটা মানে মাথায় পানি দিতে হচ্ছে এইসব লেভেলে। আমরা পরে মাথায় মানে অনেক কাহিনী হয়েছে। তারপরে হচ্ছে এদিকে আবার শুরু হয়ে কল দিয়ে যে ইয়েদের বলছিল, ওরা তো অনেক ব্যস্ত হয়ে গেল যে হ্যাঁ স্যার কিছু লাগবে না, হোটেলের মানে যাবতীয় হসপিটাল নিতে হবে না, কারণ যে না আমরা এভরিথিং ইজ ফাইন। এইটাই আমার তো আঙুল ভাঙছিল, তো আমরা ওখানে কিছু করিনি, বাট এই আঙুল আমার অনেকবার ভাঙছে, এটা এই নিয়ে 5 বার ভাঙলো। তো এটা তো আমি অভ্যস্ত। সো এনিওয়েজ তারপরে আলটিমেটলি এত কিছুর পরে আমরা ওইখানে আর যাই নাই, আমরা ব্যাক করছি। আর আরেকটা না যাওয়ার আরেকটা কারণ ছিল যে অ্যাকচুয়ালি মানুষজন জানছিল যে আমরা এখানে গেছিলাম আর কি, এটা নিয়ে অনেক ছেলে ছিল, অনেক আমাদের অনেক কাহিনী আছে, আমাদের অনেক সেটা হ্যান্ডেল করতেছে। কিন্তু আমি মানে ওখানে গেলে আচ্ছা এমনিতে যদি বলি যে মানে গেস করে কি মনে হয়েছে কলসির এই পুরো ব্যাপারটা আমার কাছে এখনো খোলা, মানে আমার কথা যে এখন আমার ইগোতে লাগে যে শালা আমি কিছু বুঝলাম না, সাকিবরা বুঝে গেল। আমিও মানে হয়েছে কি মানে এরকম বুঝাতো মানে it was a very weird, মানে এরকম ফিলিং আমি যদি স্বপ্নে হয়, যখন হরর স্টোরি স্বপ্নে উল্টাপাল্টা কিছু দেখি তখন খুব অস্বস্তি লাগে এবং কোনো রিজন ছাড়া ভয় লাগে। মানে আমি হয়তো কিছু দেখছি না কিন্তু খুব ভয় লাগে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হাউ আই ফেল্ট। মানে হঠাৎ করে সুরমাইয়ের দিকে যাচ্ছিল, আই ওয়াজ লাইক যে ভয় লাগা শুরু করছে ফর নো রিজন হোয়াটসঅ্যাপার। এটা আমার কাছে খুবই মানে এটা নোভেল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তখন আমি সুরমাইকে আটকেছিলাম যে সুরমাই আমার অনেক বাজে লাগতেছে, আমার অনেক ভয় লাগতেছে এবং I don't know why you're not feeling it. হ্যাঁ, তুমি যখন আমার ঘাড়ে, সে যখন ঘাড়ে হাত দিছে মানে আজকে আমার খামচি দিচ্ছে, মানে অনেক শক্ত করে ধরছে একেবারে, মানে আমার কাছে বেশ উইয়ার্ড লাগছে ব্যাপারগুলো। আর এই যে ভয়ের ব্যাপারটা, যে আমরা কিন্তু অনেক সময় এরকম হয় যে আমরা একটা স্বপ্ন দেখি, ভয়ের স্বপ্ন, ঘুম ভেঙে যায়, আমরা একটু ভয় পাই, সকালবেলা চিন্তা করি আচ্ছা ঠিক আছে এটা তো তেমন ভয় কিছু ছিল না, যখন গল্পটা বলা শুরু করি। তো সাকিবের সাথে যতবার কথা বলছি সাকিব বলতেছে যে সময় এখন যে আমি বলতেছি আমি অতটা বুঝতেছি না, বাট আমি ওই সময় ফিল করছি এটা পুরো স্বপ্নে আমরা ভয় পেলে যেরকম হয় কিছু ওই টাইপের একটা ফিলিং। স্বপ্নে যে অযথা ভয় লাগে না, আই এম নট সেইং যে ড্রাকুলা এসে দাঁড়ায় জন্য মানে কিছুই হচ্ছে না, কিছু হঠাৎ করে ইউ ফিল স্বপ্নের মধ্যে সামথিং ইজ রং, ওই ভয়টা মানে চরম ভয় লাগছে, মানে পেট মনে হচ্ছে স্টমাক ছড়ে যাচ্ছে, হার্টের মধ্যে কেউ হাত দিয়ে ধরে রাখছে, এরকম একটা ফিলিং আর কি। এন্ড it was really bad. It was really bad. এবং আরো ভয় বাড়তেছিল বিকজ সোনমাই was not feeling anything. Not মানে ইউজুয়ালি সোনমাই কিছু ফিল না করলে আমি আশ্বস্ত হই। আমার কাছে মনে হয় যে ভয়টা ততক্ষণ আরো বেশি যতক্ষণ পর্যন্ত কিছু না দেখা যায়, কিন্তু মনে হচ্ছে কি যেন হচ্ছে, কি যেন হচ্ছে। আর ওই একটা যে পিলারের ফাঁক দিয়ে দেখলাম কি উকি দিল, এটা নিয়ে মানে আচ্ছা ওইটা কি দেখেছিলেন আসলে, যে মানে কোন হিউম্যান শেপ বা কিছু? ডেফিনেটলি হিউম্যান শেপ। ইট ওয়াজ লাইক সামবডি ওয়াজ লুকিং এট আস এন্ড আমরা যখন মাথাটা ঘুরাইছি ওইদিকে তখন পাট করে চলে গেছে। সো এটা আসলেই দেখছি কিনা আই ডোন্ট নো, তখন মনে হচ্ছে আসলেই দেখছি, এট দ্যাট পয়েন্ট ইন টাইম আমার মনে হচ্ছে। কিন্তু পরে ওই দিন রাতেই ওই ডিসকাসিং এটা, আমি লাইক না এটা প্রবলি সাইকোলজিক্যাল, ওখানে আমার অনেক ভয় লাগছিল। সো প্রবলি টর্চ মারছি, টর্চে তো অবভিয়াসলি টর্চের শ্যাডো ট্যাডো ক্রিয়েট হয়, সো ইট কুড বি যে টর্চের শ্যাডোতে আমি কিছুটা দেখছি, আর যেহেতু আমি অলরেডি ভয় পাচ্ছিলাম সো ওইগুলো কোনো কনক্লুসিভ কিছু নাই। বাট সবচেয়ে মজা লাগছে ওই দুইটা জিনিস আমার কাছে, তিনটা জিনিস। একটা হচ্ছে জিবরান কেমনে বুঝলো আমরা ঝামেলা আছি। জিবরান হ্যাঁ ও আসতো, ও হয়তো পরদিন সকালে উঠে দেখতো যে আমরা নাই, তখন সে আসতো। সো ততক্ষণ আমাদের কি তখন যাই না। আর সেকেন্ড হচ্ছে সোন ভাই ডিডন্ট ফিল এনিথিং, মানে অনেক পরে গিয়ে হি ফেল সামথিং ওয়াজ রং, প্রথম দিকে হি ডিডন্ট ফিল এনিথিং। আর থার্ড হচ্ছে দ্য ড্যাম কলসি, যেটা বললে ইট সাউন্ডস নাথিং, বাট অন্ধকার ঘর, টর্চ মারি হালকা চিকচিক করছে, আবার ধুলায় ঢাকা, পাশে আবার একটা সার্কেল দেখি আঁকা, এটা কি আসলে শিফট করছে নাকি না, এটা এখন আমরা আমারও এখনো কনফিউশন আছে যে মানে মানে সাকিব বেশ কনফিডেন্ট ছিল যেটা শিফট করছে, বাট আমি ওই সময় আমার মানে আমি বুঝতেছিলাম না আর কি। মানে আমার কাছে সবচেয়ে আজব লেগেছে সার্কেলটাও ছিল, এবং যদি মানে কনফিউশনটা তো ওই জায়গাতেই যে এরকম। এবং সোন ভাই at one point wanted to overturn the কলসি, আচ্ছা and I stopped him. আমি ইউজুয়ালি আই এম দ্য ওয়ান যে কই কলসি লাগতে, হ্যাঁ কি অবস্থা, সোন ভাই বলে দা বুঝো আগে, বুঝা তারপরে করি। তো পুরো হিসাব উল্টা গেছিল। সোন ভাই at one point কলসি নড়া যে আমি বলছি না এটা কেন এখান থেকে এখানে আসছি, এটাকে ঠিক করি আমরা, তারপরে লেটস টাচ ইট, এর আগে না। হ্যাঁ মানে অ্যাকর্ডিং টু সাকিব যে এই যে সার্কেলটা থেকে করছে এটা নড়ানোর দরকার নাই, মানে এখান থেকে সরানোর দরকার নাই। আমার কাছে সবচেয়ে আজব লাগছে যে ওই পুরোটা সময় সাকিব ভাই খুব উইয়ার্ড কিছু আচরণ করেছেন, যেটা মানে একদম ইউজ টু না আপনার, মানে আনলাইক সাকিব, একদম 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 সেটাই, মানে সেরকম কিছুটা। আর এরকম যদি সিনেমার মতন কিছু একটা হতো যে ওখানে দাগ থেকে এসে করছে এগিয়ে আসছে, তাহলে খুব নর্মাল একটা ব্যাপার ঘটতো, বাট পুরো জিনিসটা আবার এটা উইয়ার্ড একটা ব্যাপার একদম পুরোপুরি। বাট এটা আমাদের একটা ফেল ইনভেস্টিগেশন, আমরা তারপরে কিছু করতে পারিনি। এবং আবার এখন যেহেতু রেডিওতে কাহিনীটা বলছে আর করতে পারার পসিবিলিটি একেবারেই নাই। আমাদের জিন ভূত ওগুলো না, মানুষের ভয় পায় না, ওই ভৌতিস্টের লোকওয়ালা গাড়ি দেখলে ওদের পিটাবে, আমার কেন জানি মনে হয় এলাকায়
আমরা এলাকার নামটা বলতে পারছি না কিন্তু কিন্তু ওই এলাকাতে যে এই ঘটনাগুলো ঘটলো এরকম কোনো কিছু কি জানা আছে যে ওখানে আসলে কি হতো বা এরকম কোনো কিছু? ওটাই আমরা খুব ভাষা জানি যে ওখানে নাকি অনেককে নাকি আটকে রাখা হতো এই টাইপের শুনছিলাম আর কি। বাট এই কলসি হ্যাজ নাথিং টু ডু উইথ ইট, মানে কলসিটা এই ব্যাপারটা আমি একদমই মানে কি যে খুবই অদ্ভুত এবং খুব নতুন লাগলো আমার কাছে যে কলসি উল্টানোর ব্যাপারটা, এবং অন্ধকার একটা ঘর ওই সময় যে নেমেছেন এবং নেমে দেখলেন যে মেঝের মধ্যে এরকম কলসি উল্টা করা, মানে ব্যাপারটা কেমন লাগে? এটা হলো যে জিনিসটা না দেখতে উইয়ার্ড, হ্যাঁ দেখতে কেমন জানি লাগে, মানে কিছুই না, একটা কলসি উল্টা করে রাখা আছে, এক জায়গায় 5টা কলসি উল্টা করে রাখা আছে, আবার দাগ দেয়া, মানে এটা একটা কলসি রাখা 5টা কলসি নরমাল, 5-8টা না 5টা ছিল সেটা মনে নেই। তো এনিওয়েজ মানে জিনিসগুলো দেখতে উইয়ার্ড লাগছে আমার কাছে। আজকের ভূত এফএমে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে আপনারা চেনেন এবং তারা সবাই আপনাদের প্রিয় তারকা, এবং সেই সমস্ত মানুষগুলোর মুখ থেকে যে অভিজ্ঞতাগুলো শুনলেন সেই অভিজ্ঞতাগুলো শুনে কেমন লাগলো, কি অবস্থা ছিল, সেটা জানিয়ে অবশ্যই আমাকে SMS করবেন এবং সেটা জানিয়ে অবশ্যই আমাকে ইমেল করবেন এবং আমাদের অনুষ্ঠানের ভালো মন্দ যা কিছু দিক সেগুলো নিয়ে আমাদেরকে জানাবেন। আর সেই সাথে এতক্ষণ তো অনেক ঘটনা শোনালাম, অনেক কিছু শোনালাম, এখন আর সেই সমস্ত ঘটনায় যাব না। এখন সবাইকে বলবো যে আরো একবার ঈদ মোবারক, ঈদটা অনেক 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 সুন্দর কাটুক, অনেক অনেক সুন্দরের সাথে একটু একটু ভয়ও কাটুক, তাতে আমাদের লাভ হবে। এবং ভয়ের আনন্দের সাথে ঈদের আনন্দটা যদি মিশ্রিত হতে পারে তাহলে অনেক ভালো একটা কিছু হতে পারে। সো আমরা নেক্সট উইকে অপেক্ষায় থাকলাম যে এরকম কাউকে নিয়ে আসবো যারা রিসেন্টলি কোনো একটা ঘটনার সম্মুখীন হয়েছেন, যারা এবার ঈদ করতে গিয়ে হয়তো কোনো একটা ঘটনার সম্মুখীন হয়েছেন, তাদের প্রায়োরিটিটা অনেক বেশি থাকবে। সো অবশ্যই আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। আর আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ঈদের এখনো 2 দিন রয়েছে, সেই 2 দিন অনেক অনেক আনন্দ করুন এবং অনেক আনন্দের পরে অনেক ভালোভাবে অনেক নিরাপদে ঢাকায় ফিরে আসুন, সেই আশাই করব। আর কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আর যেটা বললাম যে নেক্সট উইক মানে নেক্সট শুক্রবার মানে কিন্তু যেটা একদম নেক্সটে রয়েছে সেটা না, তারপরে শুক্রবার থেকে আপনারা আবার ভূত এফএম শুনবেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।